ওয়েবগ্রাউন্ডে আপনাদেরকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কী কী। আজকে আমরা শিখতে চলেছি সিএসএসে সিলেক্টর কী হয়। এটা একটি খুবই ইন্টারেস্টিং টপিক, আর আপনাদেরকে যখন আমি বোঝাবো যে সিলেক্টর কী হয় তখন দেখতে পারবেন যে আপনারা অলরেডি জানেন যে এই সিলেক্টর জিনিসটা কী হয়। কেমন? তো এরপরে আমরা দেখব সিএসএসে মার্জিন আর প্যাডিং জিনিসটা কী। এটা খুবই একটি ইম্পর্টেন্ট টপিক সিএসএসের মধ্যে, তাই এই জিনিসটা খুবই ভালো করে আপনারা বুঝবেন। ঠিক আছে? তো আজকের ক্লাসটার মধ্যে আমি মার্জিন, প্যাডিং আর সিলেক্টর নিয়ে খুবই বিস্তারিত আলোচনা করতে চলেছি। জিনিসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি আপনি আজকের এই ভিডিওটিতে নতুন হয়ে থাকেন তাহলে উপরে থাকা আই বাটনটিতে প্রেস করুন, সেখানে আপনি এই পুরো কোর্সের সমস্ত ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ সিরিয়াল আকারে আপনি পেয়ে যাবেন। আর আপনি ডেসক্রিপশন বক্সেও ক্লিক করতে পারেন, এই ভিডিওর নিচে থাকা ডেসক্রিপশন বক্সে, সেখানটাও আপনি ওই লিঙ্কটা পেয়ে যাবেন যেখানে আমাদের প্লেলিস্টটা রয়েছে। ঠিক আছে? আর ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম কোনো স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন যেটা আপনার পরবর্তীকালে প্রবলেম ক্রিয়েট করবে। তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েবগ্রাউন্ড চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবসময় ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তো তার জন্য আমরা চলে যাব সি ড্রাইভের মধ্যে, সেখানে যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে ওয়েব ক্লাসেসের মধ্যে, সেখানটাতে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিই। আমাদের ক্লাস হচ্ছে 35, তো আমরা ক্লাস 35 ফোল্ডার তৈরি করলাম। আমরা জানি এখানে দুখানা ফোল্ডার ফাইল তৈরি করতে হবে আমাদেরকে, তাই প্রথমটা হচ্ছে আপনার index.html আর পরেরটা হচ্ছে আপনার style.css, তাই না? তো পরেরটা হচ্ছে style.css। এগুলো কিন্তু আপনারা তৈরি করে নেবেন সবার প্রথমে যখনই আপনারা কোনো কাজ বা প্র্যাকটিস করবেন তখন। বেশ, তো এই মুহূর্তে আমরা কি করব, index.htmlটাকে নোটপ্যাডে ওপেন করে নিই, পাশাপাশি আমরা সিএসএসটাকেও করে নেব। তো ফার্স্টে এটাকে খুলে মাঝে মাঝে আপনাদের কাছে এটা আপডেটের জন্য চাইবে, বাট আপনারা আপডেট করবেন না। ঠিক আছে? এটাকে নো করে দেবেন। এবার এই আমরা যে index.htmlটাকে ওপেন করলাম সেটার উপর রাইট ক্লিক করে আপনি ক্লোজ অল বাট দিস করবেন। ঠিক আছে? তারপরে আপনারা কি করবেন, এই সিএসএস ফাইলটাকে ওপেন করে নেবেন। সিলেক্ট করলাম, রাইট ক্লিক, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এইবার আমরা index.html এ আসি, HTML:5 প্রেস করব, ট্যাব। ঠিক আছে? তো সাথে সাথে দেখবো আমাদের স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে। আমি জাস্ট একটুখানি এটাকে বাড়িয়ে নিলাম। ঠিক আছে? বেশ, তো এইবার দেখুন আমাদের এটা এখানে চলে আসলো। এখানটাতে আমরা লিখে দিলাম যে ক্লাস 35। ঠিক আছে? তো এইবার আমরা এখানে আমাদের সিএসএস এর লিঙ্কটাও করিয়ে নিই, যে link:CSS। ঠিক আছে? বেশ, style.css লিঙ্ক হয়ে গেল। এইবার আমরা এইখানে আমাদের একটা h1 নিয়ে নিই, যেটা আমরা সবসময় নিই। h1 ভিতরে আমরা লিখে দিলাম হ্যালো, জাস্ট টেস্টিং পারপাসে। সেভ। এবার আমি আর টেস্টিংটা করলাম না যে আদৌ এই সিএসএস ফাইলটা কাজ করছে কিনা, মানে এখানে গিয়ে h1-এর জন্য কালার করে তারপরে ব্রাউজারে গিয়ে দেখা যে ঠিকঠাক কাজ করছে কিনা, সেটা আমি নয় করলাম না। ঠিক আছে? সেটা আপনারা করে নেবেন। তো আমি index.htmlটাকে ওপেন করলাম। তো নর্মালি আমাদের এটা আসার কথা। তো এইবার সবার প্রথমে আমরা সিলেক্টর সম্বন্ধে জানি। ঠিক আছে? দেখুন, এই সিলেক্টর সম্বন্ধে বলার আগে আমি আপনাদেরকে এইটা বলে দিই যে আপনারা অলরেডি সিলেক্টর সম্বন্ধে জানেন। ঠিক আছে? আমি আপনাদেরকে সিলেক্টর শিখিয়ে দিয়েছি, অথচ আমি বলিনি যে এটাকে সিলেক্টর বলে। ঠিক আছে? কারণ আমি চেয়েছিলাম যে আপনারা শিখে যান, তারপরে জানুন যে এগুলোই হচ্ছে সিলেক্টর। ঠিক আছে? তো দেখুন আপনারা সিএসএসের সিলেক্টর কোনগুলো জানেন বা শিখেছেন। দেখুন, সিলেক্টর এই টার্মটার মাধ্যমে আপনি কি বুঝতে পারছেন, যে যাকে সিলেক্ট করা হয়, তাই তো, তাকে আমরা সিলেক্টর বলি। দেখুন, এই যে আপনারা HTML লেখার পরে এই যে ট্যাগগুলোকে ধরে ধরে সিএসএস দিতেন না, যেরকম আমি বলতাম যে h1টাকে ধরে সিএসএস দিন, আপনারা কি করতেন, যে h1টাকে ধরতেন, এইভাবে লিখতেন, তাই তো, লেখার পরে আপনি দিতেন এরকম $red। ঠিক আছে? তো এই যে এই ধরাটাকেই বলা হয় সিলেক্টর। অর্থাৎ আপনি কাকে ধরলেন, h1কে, অর্থাৎ h1টাই হচ্ছে সিলেক্টর। এবার সিলেক্টর অনেক রকমের হয়। একটা হচ্ছে এলিমেন্ট বা ট্যাগ সিলেক্টর, যেমন আপনি এখন কাকে ধরলেন, একটা ট্যাগকে ধরলেন। তো দেখুন এখানে আপনি একটা ট্যাগকে ধরেই তো সিএসএস দিলেন, তার মানে এটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর বা ট্যাগ সিলেক্টর। ঠিক আছে? এরপরে সিলেক্টরগুলো কী আপনারা সব কিছু শিখে এসেছেন। এরপরে দেখুন আমরা প্রথমত শিখেছিলাম যে কিভাবে এই পুরোপুরি ট্যাগকে ধরে তারপরে সিএসএস দিতে হয়। ঠিক আছে? তারপরে আমরা কি শিখলাম, যে এখানটাতে কিভাবে আইডি দিয়ে ধরতে হয়। যেরকম আইডি দিয়ে ধরলাম, ধরুন heading-1। তারপরে এটাকেও তো আমরা মানে গত পর্বে আমরা দেখেছিলাম যে এইভাবে আপনার আইডি দিয়ে তারপরে এখান থেকে আইডিটাকে কপি করে এখানটা আইডিটাকে ধরতাম। এবার আইডি ধরার জন্য সবার ফার্স্টে আমাকে কী করতে হবে, কী দিতে হবে, ডট, তাই না? একদম নয়, আইডি ধরার জন্য কি দিতে হয়, হ্যাশ। তাই হ্যাশ আইডিটার নাম, তারপরে আমি এটা দিলাম। তাহলে দেখুন এইখানে আমি এই h1টাকে কার মাধ্যমে ধরলাম, এটা কি ট্যাগের মাধ্যমে ধরলাম না আইডির মাধ্যমে ধরলাম? এখানে আইডির মাধ্যমে ধরলাম না, অর্থাৎ এই আইডিটাও হচ্ছে একটা সিলেক্টর।
এইখানে আমি কোন সিলেক্টর ব্যবহার করলাম, আইডি সিলেক্টর ব্যবহার করলাম। এখানে আমি কোন সিলেক্টর ব্যবহার করলাম, এখানে আমি এলিমেন্ট সিলেক্টর বা ট্যাগ সিলেক্টর ব্যবহার করলাম, ঠিক আছে। আর এখানে আইডি সিলেক্টর ইউজ করলাম। অর্থাৎ কি, সিলেক্টর মানেই হচ্ছে সিলেক্ট করা। আপনি কার মাধ্যমে সিলেক্ট করছেন, আমি এখানে ট্যাগের মাধ্যমে সিলেক্ট করছি, আর এখানে আমি কার মাধ্যমে সিলেক্ট করছি, আমি এখানে আইডির মাধ্যমে সিলেক্ট করছি। তাই এগুলোকেই বলে হচ্ছে সিলেক্টর, ঠিক আছে। ইভেন আমরা যখন ক্লাস শিখেছি আমরা জানি যে ক্লাসের মাধ্যমে ধরা যায়, যেরকম ক্লাস ইকুয়াল টু দিলাম ফার্স্ট হেডিং, ঠিক আছে। তো এবার এইটাকে আমরা সিএসএস এ ধরি কিভাবে, এইভাবে, তো যে এরকমভাবে ডট এইটা, তাই না। তার মানে কি, আমি এই H1টাকে সিলেক্ট করলাম কিন্তু কার মাধ্যমে, ক্লাসের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে ধরছি এখানে, তাই তো। তাই এটাও হচ্ছে এক ধরনের সিলেক্টর। আপনি যখনই এখান থেকে জিনিসগুলোকে ধরে এখানে সিএসএস দেবেন, তার মানেই হচ্ছে কি আপনি সিলেক্টর ইউজ করে করছেন। এবার সিলেক্টর ক রকমের হয় দেখুন, আমি এখানে ক রকমের ইউজ করছি। এখানটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, এটা হচ্ছে ক্লাস সিলেক্টর, সরি এটা হচ্ছে আইডি সিলেক্টর, আর এটা হচ্ছে ক্লাস সিলেক্টর। অর্থাৎ আপনি এইখান থেকে জিনিসগুলোকে সিলেক্ট করছেন, ঠিক আছে। আর সেই সিলেক্টটা আপনি কিভাবে করছেন, একটা হচ্ছে এলিমেন্টের মাধ্যমে, ট্যাগের মাধ্যমেও হতে পারে, আবার আইডির মাধ্যমেও হতে পারে, আবার ক্লাসের মাধ্যমেও হতে পারে। তো দেখেছেন, এই কারণে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আপনারা অলরেডি সিলেক্টর সম্বন্ধে জানেন। এইবার এই সিলেক্টর, যে আপনারা যে 3 ধরনের সিলেক্টর শিখলেন, একটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, একটা হচ্ছে আইডি সিলেক্টর, অর্থাৎ আইডি দিয়ে কীভাবে আপনি কোনো কিছুকে বা কোনো ট্যাগকে সিলেক্ট করতে পারেন, আবার ক্লাস সিলেক্টর, অর্থাৎ ক্লাসের মাধ্যমে কিভাবে আপনি কোনো একটা এলিমেন্টকে সিএসএস দিতে পারেন বা তাকে ধরতে পারেন, এরকম একটা। তো আপনি 3 ধরনের সিলেক্টর সম্বন্ধে জানলেন। এটা ছাড়াও আরও অনেক অ্যাডভান্স সিলেক্টর আছে, এগুলো আপনার বেসিক সিলেক্টরের মধ্যে পড়ে। আমি আপনাদের অ্যাডভান্স সিলেক্টরগুলোকেও শেখাবো, ঠিক আছে। প্রতিটা জিনিস, আপনাদের প্রতিটা জিনিস শিখতে হবে। ইভেন এই যে আপনারা সিলেক্টরগুলো শিখলেন না, এটা আপনার সিএসএসের সাথে সাথে আরেকটা জায়গাতেও হেল্প করবে, সেটা হচ্ছে jQuery-তে। jQuery-তে কী হয় দেখুন, এখন আমরা এই সিলেক্টর করছি, সিলেক্টর করে ধরছি। তো যেরকম ধরুন আমি এখানটা যদি একটা পি ট্যাগ ব্যবহার করি, তো আমি এখানে পি ট্যাগ ব্যবহার করলাম, যার মধ্যে ধরুন লরেম ইপসাম ইউজ করলাম। তো এখানে আপনি একটা ক্লাস দিলেন, তো সাপোজ আমি এখানটা দিয়ে দিলাম যে ফার্স্ট হাইফেন প্যারাগ্রাফ বা প্যারা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই যে ফার্স্ট প্যারাগ্রাফটা দিলাম, এইটা তো আপনারা সিএসএসে গিয়ে শুধুমাত্র স্টাইল করছেন, তাই না। যে এখানটাতে আপনি ধরলেন, অর্থাৎ এটা কি, এটা ক্লাস সিলেক্টর, ক্লাস সিলেক্টরটার মাধ্যমে আপনি সিলেক্ট করলেন, কাকে সিলেক্ট করলেন, এই পিটাকে সিলেক্ট করলেন। এবার পিটাকে তো আপনি ট্যাগের মাধ্যমে সিলেক্ট করছেন না, কার মাধ্যমে সিলেক্ট করছেন, ক্লাসের মাধ্যমে সিলেক্ট করছেন, তার জন্য এটা হচ্ছে ক্লাস সিলেক্টর, ঠিক আছে। যদি আপনি শুধুমাত্র পি দিয়ে লিখতেন তাহলে সেটা কি হতো, এলিমেন্ট সিলেক্টর বা ট্যাগ সিলেক্টর বলতে পারেন। তো এবার দেখুন আমরা জাস্ট কী করছি, এখানে সিএসএস লিখছি। এবার যখন আমরা jQuery শিখবো তখন এই সিলেক্টরগুলো এই যে এখানে যেভাবে ব্যবহার করছেন না, সেটা দেখবেন jQuery-তে গিয়েও আপনাকে এভাবে বলতে হচ্ছে। আপনি এখানে সিএসএসের মাধ্যমে কি বলছেন, যে সিএসএসের মাধ্যমে বলছেন যে ডট ফার্স্ট প্যারা নামক যার ক্লাস আছে তার ক্লাসের মধ্যে এই সিএসএসগুলো অ্যাপ্লাই করো, তাই না। আর তখনই তো এই পি ট্যাগটার মধ্যে গিয়ে সেই সিএসএসগুলো পড়ছে। আর ঠিক সেরকমভাবে আপনি যখন jQuery শিখবেন তখনও আপনাকে এভাবে বলে দিতে হবে যে ডট ফার্স্ট বলে যার ক্লাস রয়েছে সেই ক্লাসের উপরে তুমি jQuery-র এই এফেক্টগুলো ফেলো, ঠিক আছে। তার মানে বুঝতে পারছেন এই সিলেক্টরটা আপনার কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই জিনিসগুলো যে আপনার শেখা হয়ে যাচ্ছে, আমি সিএসএসে যেভাবে আপনাদেরকে শিখিয়ে দেবো, দেখবেন jQuery-তে আরও ইজি হয়ে গেছে। সেখানে আপনাকে সিলেক্টর সম্বন্ধে আমাকে কিছু বোঝাতেই হবে না, কারণ আপনারা অলরেডি সিলেক্টর সম্বন্ধে অনেক কিছু বিস্তারিতভাবে জানেন। তাই এই সিলেক্টরের অ্যাডভান্সড জিনিসগুলো আমি আপনাদেরকে খুব ভালোভাবে শেখাবো, ইভেন পুরো লিস্ট ধরে আমি শেখাবো। তাই নিশ্চিন্তে থাকুন, আপনারা সিএসএসের সিলেক্টর সম্বন্ধে খুব ভালো একটা আইডিয়া পরবর্তীকালে পেতে চলেছেন। তো বর্তমানে আমি এটা ধরে নিচ্ছি যে আপনারা এলিমেন্ট সিলেক্টর জানেন, আইডি সিলেক্টর সম্বন্ধে জানেন, আর ক্লাস সিলেক্টর সম্বন্ধে জানেন, ঠিক আছে। তাই কেউ যদি কখনো আপনাকে জিজ্ঞাসা করে বলুন তো সিএসএস সিলেক্টর কি, আশা করি আপনারা বলতে পারবেন, বা এভাবে এক্সাম্পলও আপনারা দিতে পারবেন যে এই যে আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর বা এলিমেন্ট সিলেক্টর, আর কিভাবে আপনি সিলেক্ট করবেন, যে এখানে আমি ক্লাস লিখলাম আর তারপরে এটাকে এখানে এসে ধরলাম, ব্যাস এটাই সিলেক্টর, আর কোনো কিছু নয়, ঠিক আছে। তো আশা করি আপনারা এই সিলেক্টরটা বুঝতে পেরেছেন। সিলেক্টর মানে হচ্ছে জাস্ট সিলেক্ট করা, অর্থাৎ আপনি এখান থেকে কোনো একটা কিছুকে সিলেক্ট করে এখানে সিএসএস দিতে চাইছেন। এবার সেই সিলেক্ট হতে পারে এলিমেন্ট, সেই সিলেক্ট হতে পারে আইডি, সেই সিলেক্ট হতে পারে ক্লাস। বুঝতে পেরেছেন? তো এটাই হলো আমাদের সিএসএস এর সিলেক্টর। আমরা পরবর্তীকালে আরও অ্যাডভান্স সম্পর্কে শিখব। তো এইবার আমরা চলুন শিখি যে সিএসএস এর মধ্যে
খুবই একটা ইন্টারেস্টিং জিনিস আর খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা আপনাকে সব সময় একটা এলিমেন্টের মধ্যে ব্যবহার করতেই হয়। তো সেটা নিয়ে আমরা জানি, সেটা হচ্ছে মার্জিন ও প্যাডিং। সো মার্জিন ও প্যাডিং নিয়ে বিস্তারিত যাওয়ার পূর্বে আমি একটা কাজ করি, আমরা এই পিটাকে রিমুভ করে দিই। আমরা সিলেক্টর সম্বন্ধে অলরেডি জেনে গেলাম যে সিলেক্টর জিনিসটা কী হয়। তো আমরা এখানে, ঠিক আছে, এটা ফার্স্ট হেডিংই থাকুক, ঠিক আছে, এখানে ফার্স্ট হেডিং রয়েছে। তো আমরা এই H1টাকে একটুখানি CSS দেবো। এবার আমরা এলিমেন্টের মাধ্যমে দেবো না, আমরা ক্লাস সিলেক্টরের মাধ্যমে দিই। তো আমি এটাকে কপি করলাম, আমি এখান থেকে সবগুলোকে রিমুভ করে দিলাম। আমি এখানটাতে ক্লাস সিলেক্ট করতে চাইছি, তাহলে শুধুমাত্র এভাবে দিতে হবে, তাই না? এভাবে দিতে হবে কি? এটাকে আমি ভ্যালিড ক্লাস লিখলাম না, ক্লাস মানেই আমাকে এখানে কি দিতে হবে? ডট। দেখুন এটা রেড হয়ে গেল। এবার আমি এখানে CSS অ্যাপ্লাই করতে পারবো। তো আমি এখানে দিয়ে দেবো সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার হাইফেন দিয়ে দিন, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কোলন, এখানটাতে আমি পিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানটাতে লেখার কালারটা আমি দিয়ে দিলাম আপনার হোয়াইট, বেশ হোয়াইট, সেভ করলাম। এবার এই অবস্থাতে যখন আমি আমাদের ব্রাউজারে যাব, রিফ্রেশ করব, তখন দেখব যে ঠিক আছে, আপনার দেখুন পুরো ইয়েটা, আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা আপনার পিঙ্ক হয়ে গেছে আর লেখার কালারটা আপনার হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। তো এইবার মার্জিন সম্বন্ধে আমরা একটুখানি দেখি, ঠিক আছে। তো চলুন আমরা এটার উইথটাকে একটু কমিয়ে দিই, ঠিক আছে, এটার উইথটা একটু কমিয়ে দিই। তো উইথটা কমানোর জন্য আমরা কি করব, এখানটাতে আমরা লিখব উইথ কোলন, আমি এখানটাতে দিয়ে দিলাম অ্যাপ্রক্স 500 পিক্সেল। এটাকে সেভ করলাম, করার পরে আমরা এখানে আসলাম, আসার পরে রিফ্রেশ করলাম, ঠিক আছে। দেখুন এটা এরকম হয়ে গেছে। এইবার আমরা দেখুন একটুখানি আমরা MS পেইন্টে যাই, পেইন্টে যাওয়ার পরে আমরা এই জিনিসটাকে একটুখানি এঁকে নিই, ঠিক আছে। তো দেখুন MS পেইন্টের মধ্যে আমি হুবহু দেখুন যেটা আপনি ব্রাউজারে দেখতে পাচ্ছেন সেটাই আমি এখানটাতে এঁকেছি, ঠিক আছে, বেশ। তো এইবার আপনি মনে করুন এতদিন পর্যন্ত আপনারা এইভাবে আপনারা জিনিসটা শিখেছেন। এবার মনে করুন তো এটা তো আমার একটা ট্যাগ, তাই না, যেটা আপনি ব্রাউজারেও দেখতে পাচ্ছেন। এইবার এই জিনিসটাকে যদি আপনাকে বলা হয় যে এখান থেকে সরিয়ে সরিয়ে পুরো এটাকে এই দিকটায় নিন, ঠিক আছে, অর্থাৎ আপনাকে যদি বলা হয় এই যে এই জিনিসটাকে, এটা তো আপনি ব্রাউজারে দেখতে পাচ্ছেন, তাই না, আমি জাস্ট পেইন্টে সেরকমভাবে একটা এঁকেছি। এই জিনিসটাকে যদি আপনাকে বলা হয় যে এখান থেকে সরিয়ে সরিয়ে এখানটাতে নিন, আপনারা যতটুকু শিখেছেন সেই অনুযায়ী আপনারা কি করবেন, এইটার আগে $NBSP করে দেবেন, ঠিক আছে। কিন্তু চলুন তো দেখা যাক সেটা কাজ করে নাকি। অর্থাৎ এইটাকে এই দিক থেকে আনার জন্য আপনারা হয়তো শুরুতেই $NBSP দেবেন, তাই না। তো চলুন দেখা যাক $NBSP কাজ করে নাকি। তো আমি কি করলাম, আমি H1টাকে বাদিক থেকে ডান দিকে নেব, তাই আমার এখানে স্পেস দরকার। আমি এখানে কি করলাম, $NBSP সেমিকোলন, এটাই তো দেওয়া হয়, ব্যাস। এটাকে আমি অনেকগুলো দিয়ে দিলাম, 1 2 3 4, ব্যাস, সেভ করলাম। করার পরে আমি যখন ব্রাউজারে এসে রিফ্রেশে প্রেস করব, সরি আমি NBSPটা ভুল দিয়েছি, স্পেলিংটা NB হবে। তো আমি একবার এটাকে রিমুভ করে দিই, NP দিয়ে দিয়েছি। তো সেমিকোলন আর এখানটা হবে NBSP, তাই তো, সেভ। তো এবার আমি এটাকে সেভ করলাম, এখানে পেস্ট করলাম, এবার সেভ করলাম। তারপরে আমি ব্রাউজারে গিয়ে রিফ্রেশে প্রেস করলাম, দেখুন তো আসলো কি না, আসেনি। কিন্তু স্পেসগুলো পড়েছে কিনা বুঝবো কীভাবে, স্পেসগুলো পড়েছে, কারণ দেখুন উপরে স্পেস ক্রিয়েট হয়েছে। এবার আপনি আরও স্পেস দিন, এখানে রিফ্রেশে প্রেস করুন, চলুন তো দেখি স্পেসটা পড়েছে নাকি, ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পরে দেখুন এই যে দেখুন হোয়াইট স্পেস পড়ছে উপরের দিকে। কিন্তু আপনি কি চাইছিলেন, আপনি চাইছিলেন এই জিনিসটাই বাদিক থেকে ডান দিকটা যাবে, সেটা কি হচ্ছে না, সেটা হচ্ছে না। তো এই জিনিসটাই করার জন্য, অর্থাৎ কোনো একটা আপনি আগে কোনো একটা লেখাকে, অর্থাৎ এই ভিতরের লেখাটাকে মাঝখানে আনার জন্য প্রথমে স্পেস ইউজ করছিলেন, সেটা ঠিক আছে। কিন্তু পরিপূর্ণ একটা ট্যাগকে, যেটা হচ্ছে আপনার H1, সেটাকে আপনি যদি বাদিক থেকে ডান দিকে এভাবে নিতে চান, অর্থাৎ আপনি এর বাদিকে একটা স্পেস ক্রিয়েট করতে চাইছেন, সেটা কিন্তু NBSP দিয়ে সম্ভব হচ্ছে না, ঠিক আছে। তো এইটার জন্য আমাদের কি করতে হয়, অর্থাৎ আমি যদি চাই কোনো একটা এলিমেন্টকে, দেখুন পুরো একটা ট্যাগকে আমি এখন সিলেক্ট করে রেখেছি, ওটা এখন এখানে ছিল, এটাকে আপনি চাইছেন এই দিকটায় নিতে, বাদিকে, অর্থাৎ বাদিকে স্পেস ক্রিয়েট করলে ও এভাবে আসবে। আবার এই এলিমেন্টটার বা এই H1 ট্যাগটার যদি উপরের দিকে স্পেস ক্রিয়েট করেন, তাহলে কি এটা নিচের দিকে আসবে, ঠিক আছে। আবার এই ট্যাগটার যদি ডান দিকে আপনি স্পেস ক্রিয়েট করেন, তাহলে কি এটা আস্তে আস্তে বাদিকে আসবে। আবার যদি নিচের দিক থেকে স্পেস ক্রিয়েট করেন, তাহলে ওটা কোন দিকে যাবে, আস্তে আস্তে উপরের দিকে উঠবে। কারণ আপনি প্রেশার কোন দিক থেকে দিচ্ছেন, আপনি এই দিকটায় বাড়াচ্ছেন, তো ও আস্তে আস্তে এই দিকটায় যাবে। আবার আপনি যদি এই দিকটায় বাড়ান, ও আস্তে আস্তে এই দিকটায় আসবে। আবার যদি আপনি উপরের দিকটায় স্পেস ক্রিয়েট করতে চান, আস্তে আস্তে নিচের দিকটায় আসবে, মানে স্পেস ছেড়ে দিতে 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 আসবে। আবার আপনি যদি নিচের দিকটায় বাড়ান, তাহলে ও কী করবে, আস্তে আস্তে উপরের দিকটায় উঠবে। তো এই যে একটা এলিমেন্টকে একটা জায়গা থেকে অন্য আরেকটা জায়গাতে নেওয়া, অর্থাৎ স্পেসিং ক্রিয়েট করা, ঠিক আছে। স্পেসিং ক্রিয়েট করা মানে কিন্তু এলিমেন্টের বাইরের দিকে স্পেসিং ক্রিয়েট করা, অর্থাৎ স্পেসিংটা হবে আপনার এই যে এই সাইডে, এলিমেন্টের বাইরে,
এই দিকটা স্পেসিং ক্রিয়েট করতে পারবেন, বা এই দিকটা স্পেসিং ক্রিয়েট করতে পারবেন। এই যে অর্থাৎ এই একটা এলিমেন্ট বা ট্যাগের চারপাশে স্পেসিং ক্রিয়েট করার জন্য আপনাকে একটি প্রপার্টি ইউজ করতে হয় সিএসএসে, যার নাম হচ্ছে মার্জিন। ঠিক আছে, আপনি যখনই মার্জিন দেবেন আপনি বুঝবেন যে এলিমেন্টের বাইরের দিকে মার্জিনটা পড়বে। এই যে বাইরের দিকে দেখুন মার্জিন ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ স্পেসিং ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, তাই কোনো একটা এলিমেন্টের স্পেসিং দেওয়ার জন্য আপনাকে মার্জিন ব্যবহার করতে হয়। ঠিক আছে, তো চলুন। তো এইবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, আমরা একটুখানি ব্রাউজারে যাই। ঠিক আছে, ব্রাউজারে যাওয়ার পরে আমি শুধুমাত্র H1টাকে রেখে সবগুলোকে রিমুভ করে দিই। ঠিক আছে, সেভ করলাম। তাহলে দেখুন এই মুহূর্তে কি আমি H1কে কোনো মার্জিন দিয়েছি? না, দিইনি কিন্তু। তো এই অবস্থা আমি এটাকে সেভ করে ব্রাউজারে এসে রিফ্রেশে প্রেস করলাম। আমি ওকে কোনো মার্জিন দিইনি, অথচ ও উপরের দিকটায় কেন স্পেস ক্রিয়েট করছে? আবার আমি যদি এর ঠিক নিচে একটা আপনার স্ট্রং ট্যাগ অ্যাপ লিখি, STRONG স্ট্রং লিখলাম, হ্যালো স্ট্রং, সেভ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন এই স্ট্রংটা তো এর গা ঘেঁষে থাকার কথা ছিল, তাহলে ও এতটা স্পেস ক্রিয়েট কেন করলো বা এতটা নিচে কেন আসলো? কারণ ব্রাউজার অটোমেটিক্যালি এই H1কে একটা মার্জিন দেয়। ঠিক আছে, অর্থাৎ H1টা অটোমেটিক্যালি একটা উপর নিচে মার্জিন পায়। সেটা কিভাবে দেখব আর সেটা বুঝবই বা কীভাবে? চলুন দেখা যাক। আমরা এর জন্য ইন্সপেক্ট করব। কাকে ইন্সপেক্ট করব? H1টাকে। রাইট ক্লিক করলাম, ইন্সপেক্ট এলিমেন্ট। এবার একটা জিনিস দেখুন, আমরা তো এটা জানি যে এই মুহূর্তে কোনটা সিলেক্ট অবস্থায় রয়েছে, H1টা, তাই না? আর তার সিএসএসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলো সব আমরা জানি, সব খুব বিস্তারিতভাবে আমরা শিখেছি। আর আমরা যখন মাউসগুলো কোনো একটা এলিমেন্টের উপরে হোভার করি, দেখুন বাঁদিকে আমি হোভার করছি, দেখুন আপনি এই জায়গাটা লক্ষ্য করুন, আপনি তখন সেই এলিমেন্টটাকে দেখতে পান যে আপনি বর্তমানে কার উপরে হোভার করে রয়েছেন। তো আমি এখন স্ট্রংয়ের উপরে হোভার করে রয়েছি, তাই না? তো এই অবস্থায় দেখুন আমার সিলেক্ট রয়েছে কোনটা? আমার সিলেক্ট রয়েছে H1টা, আর আমি হোভার করেছি কার উপরে? স্ট্রংয়ের উপরে। এবার আমি কি করব? আমি হোভারটা H1এর উপরে করলাম। দেখুন আমি H1এর উপরে হোভার করলাম। একটা জিনিস লক্ষ্য করতে পারছেন, H1এর উপরে আর নিচের দিকে, অর্থাৎ এই জায়গাটা লক্ষ্য করুন, H1এর উপরের দিকে আর নিচের দিকে একটা হলুদ ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, বা একটা হলুদ কালার দেখতে পাচ্ছেন, বা ইয়েলো কালার। এই জিনিসটাই হচ্ছে মার্জিন। ঠিক আছে, ইন্সপেক্ট এলিমেন্ট আপনাকে বুঝিয়ে দিচ্ছে বা দেখিয়ে দিচ্ছে যে আপনি যার উপর হোভার করে আছেন সে একটা মার্জিন নিয়ে রয়েছে, আর সেই মার্জিনটা আপনি কার মাধ্যমে দেখতে পাচ্ছেন? এই হলুদের মাধ্যমে। অর্থাৎ আমি যে একটু আগে বললাম যে ব্রাউজার অটোমেটিক্যালি H1কে একটা মার্জিন দেয়, দেখুন H1এর উপরে কিছুটা মার্জিন আছে, নিচে কিছুটা মার্জিন আছে, এই জন্য ওটা দেখুন পুরো ইয়েলো হয়ে রয়েছে। এইরকম ইয়েলো মার্ক যখনই আপনি, অর্থাৎ পরবর্তীকালে আপনি কি করবেন, আপনি একটা এলিমেন্টের উপরে নিয়ে যাবেন, যখনই এরকম উপরে ইয়েলো নিচে ইয়েলো দেখতে পারবেন, বুঝেই যাবেন যে এটার মার্জিন রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে মার্জিন। আর এই মার্জিনটা তো আমি দিইনি, তাহলে কে দেয়? এটা ব্রাউজার দেয় H1কে। ঠিক আছে, আর ব্রাউজারের স্টাইলিং কীভাবে দেখাতে হয় সেটা আমি আপনাদেরকে পরে বলে দেবো। আপাতত জেনে রাখুন যে এটা আপনার ব্রাউজার দিচ্ছে কাকে? H1কে। ঠিক আছে, তো এই যে আমি বললাম যে ব্রাউজার একে একটি মার্জিন অটোমেটিক্যালি দিচ্ছে, সেটা যদি আপনি দেখতে চান নর্মালি সেটা কোথা থেকে দেখবেন? দেখুন, তো বেসিক্যালি এটা আমাদের প্রয়োজন হয় না, তবে আপনার যদি খুব প্রয়োজন হয় যে ব্রাউজার এদেরকে কি স্টাইলিং দিচ্ছে সেটা দেখার জন্য, তাহলে আপনি যদি ফায়ারফক্সে থেকে থাকেন, ফায়ারফক্সের এখানে দেখুন একটি আইকন রয়েছে, এটায় প্রেস করুন ক্রসের বাঁদিকে। ঠিক আছে, তো এখানে প্রেস করার পরে আপনি দেখুন এখানে একটা সেটিং বলে একটা অপশান দেখতে পারবেন, এখানে প্রেস করুন। করার পরে ঠিক এই জায়গাটাতে আসুন, এই যে এইখানটাতে, ঠিক আছে, ইন্সপেক্টরের এখানে। তো দেখুন এখানটাতে একটি অপশান আছে শো ব্রাউজার স্টাইল, এটা দেখুন অলরেডি আনটিক করা আছে, অর্থাৎ আপনাকে ব্রাউজারের স্টাইলগুলো দেখাবে না। যদি আপনি শো করাতে চান জাস্ট এটার উপরে একটা টিক মার্ক দিন, ব্যাস হয়ে গেছে। তো এই অবস্থায় এটাকে ক্লোজ করে দিন। ক্লোজ করে দেওয়ার পরে আবার এটার উপরে ইন্সপেক্ট করুন, রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট। দেখুন এবার আপনি ব্রাউজারের স্টাইলগুলো দেখতে পারবেন। কিভাবে দেখুন, আমি এখানে H1এর উপরে সিলেক্ট করলাম, করার পরে আগে আপনি শুধুমাত্র এই সিএসএসগুলো দেখতে পারতেন, এই নিচেরটা কি দেখতে পারতেন না? দেখুন এখানে এখন H1 লেখাটা আছে, আর পাশে কি লেখাটা আছে? ইউজার এজেন্ট। ঠিক আছে, অর্থাৎ এটা কে দিচ্ছে? এটা ব্রাউজার দিচ্ছে। দেখুন ব্রাউজার H1কে বাই ডিফল্ট কী দিচ্ছে দেখুন, দেখুন মার্জিন ব্লক স্টার্ট, দেখুন ও ব্রাউজার কিন্তু H1কে একটা মার্জিন দিচ্ছে, দেখেছেন? তো এগুলো হচ্ছে সে সমস্ত স্টাইল যেগুলো ব্রাউজার এক একটা এলিমেন্টকে দিয়ে থাকে। তো বাই ডিফল্ট এগুলো আমাদের প্রয়োজন হয় না, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখালাম। তো বাই ডিফল্ট আমি এটাকে অফ করে রাখছি। ঠিক আছে, তো আমি অফ করতে গেলে আবার কোথায় যাব? আবার এই ট্রিপল ডটে ক্লিক করব, তারপরে সেটিংস, তারপরে হচ্ছে শো ব্রাউজার স্টাইলটাকে বন্ধ করে দিন, ব্যাস
তো আপাতত আপনাদের জানানোর জন্য যে ব্রাউজার অটোমেটিক্যালি এলিমেন্টগুলোকে এক একটা মানে স্টাইলিং দেয় সেটা দেখানোর জন্য আমি ওটা করলাম। তো আপাতত আমাদের সেটা দরকার নেই। তো রাইট ক্লিক করলাম, এখানটাতে ইন্সপেক্ট এলিমেন্টে যাব। তাহলে বুঝতে পারছেন যেই মুহূর্তে আমি এই এলিমেন্টের উপরে হোভার করলাম, যখনই দেখবো উপরে হলুদ নিচে হলুদ, বুঝে যাব এটা হচ্ছে মার্জিন, ঠিক আছে? অর্থাৎ উপরে কিছুটা স্পেস আর নিচে কিছুটা স্পেস, ঠিক আছে? তো এইবার দেখুন ব্রাউজার তো এটাকে দিল, তো ব্রাউজারের দেওয়াই তো আর শেষ দেওয়া নয়। আমি যদি ওকে মার্জিন দিতে চাই তাহলে কিভাবে দেবো, কারণ ব্রাউজার তো শুধুমাত্র ওকে উপরে আর নিচে দিয়েছে। এবার মেন পাওয়ারটা হচ্ছে আমার কাছে, আমি ওকে উপরে নিচেও মার্জিন দিতে পারি, ডান দিকে বা দিকেও মার্জিন দিতে পারি, সেটা আমার উপরে। তো চলুন দেখা যাক সেটা আমি কিভাবে দেবো। তো মার্জিন দেওয়ার জন্য আপনাকে সিএসএসে যেতে হবে। এবার আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন দিকের মার্জিন চান। আমি সমস্ত দিকের মার্জিন দিতে পারি, আমি বাঁ দিকের মার্জিন দিতে পারি, উপরের দিকের মার্জিন দিতে পারি, ডান দিকের মার্জিন দিতে পারি, আবার নিচের দিকের মার্জিন দিতে পারি। তো আমরা চলুন বাঁ দিক থেকে শুরু করি। তো বাঁ দিকের আমি যদি মার্জিন ক্রিয়েট করতে চাই তাহলে আপনাকে যেতে হবে সিএসএসের মধ্যে। এবার অলরেডি দেখুন আমার সিলেক্টরটা রয়েছে, অর্থাৎ আমি অলরেডি H1কে ধরেই ফেলেছি। কার মাধ্যমে? ক্লাসের মাধ্যমে। তো এখানটাতে আপনি লিখে দিন আপনি কি দিতে চাইছেন, মার্জিন দিতে চাইছেন না কোন দিকে? বাঁ দিকে। তাই আমি এখানে বলে দিই যে আমি এটার মার্জিন দিতে চাইছি বাঁ দিকে, অর্থাৎ মার্জিন হাইফেন লেফট, এটা হচ্ছে প্রপার্টি নেম, কোলন ভ্যালু দিতে হবে আপনাকে কতটুকু মার্জিন দিতে চান। মনে আছে আমরা শুধুমাত্র পিক্সেল মেজারমেন্ট দেখেছিলাম, দেখুন এটা কত জায়গাতে কাজে লাগছে। আমি মনে করলাম যে এখানটাতে আমি মার্জিন দেবো 30 পিক্সেল, অর্থাৎ বাদিক থেকে 30 পিক্সেল স্পেস তৈরি হবে। তো এবার আমি এটাকে সেভ করলাম, করার পরে এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন H1টা 30 পিক্সেল বাদিক থেকে সরে আসলো, অর্থাৎ H1টার বাদিকে 30 পিক্সেল মার্জিন ক্রিয়েট হলো। এটা কি করে বুঝবো? দেখুন আবার ইন্সপেক্ট এলিমেন্ট সাহায্য করবে। রাইট ক্লিক, ইন্সপেক্ট এলিমেন্ট। দেখুন যেই মুহূর্তে আমি H1টার উপরে হোভার করছি, দেখুন আগে আমি দেখছিলাম যে শুধুমাত্র উপরের দিকে নিচের দিকে হলুদ ছিল, এখন দেখুন হলুদটা কোন দিকে চলে এসছে, এদিকেও চলে এসছে, তাই না? এই যে দেখুন বাঁ দিকটায় চলে এসছে, ঠিক আছে? বেশ, এটা খুবই ইন্টারেস্টিং একটি জিনিস। এবার দেখুন আমি চাইছি যে H1টার উপরের দিকে মার্জিন ক্রিয়েট করব। এবার দেখুন অলরেডি তো ব্রাউজার ওকে একটা মার্জিন দিয়ে রয়েছে, আমাদের ওটা দেখার কোনো দরকারই নেই। ভাবুন যে ব্রাউজার কোনো মার্জিন দেয়নি, ঠিক আছে? আমি নিজে ওকে মার্জিন দেবো আর ও সেটাই নেবে, ঠিক আছে? তো আমি যদি নিজে ওকে উপরের দিক থেকে মার্জিন দিতে চাই তাহলে আমি এখানে কি ইউজ করব? ঠিক, মার্জিন হাইফেন টপ, ঠিক আছে? উপরের দিকে বোঝাতে, বাদিক বোঝাতে লেফট, উপর বোঝাতে টপ। তো আমি এখানটাতে বাদিক থেকে উপর দিক থেকে দেবো, এটাকেও 30 পিক্সেল দিয়ে দিলাম, সেভ করলাম। করার পর আমি যখন এখানে আসবো, রিফ্রেশে প্রেস করব, দেখুন ও উপর থেকে একটু নিচের দিকে নেমে চলে আসলো, তাই না? তো আমি যদি এটার উপর এখন হোভার করি, দেখুন ওর বাঁ দিকে এখন 30 পিক্সেল আর উপরের দিকে কতটুকু মার্জিন আছে? 30 পিক্সেল, তাই না? তো ঠিক সেরকমভাবেই দেখুন আমি ডান দিকেও মার্জিন ক্রিয়েট করতে পারবো। তো তার জন্য আপনাকে কি করতে হবে? সেম, ডান দিকে বোঝানোর জন্য রাইট, ঠিক আছে? 30 পিক্সেল। এইবার জিনিসটা কি হবে, ডান দিকে তো অলরেডি ফাঁকা, তাই ও মার্জিনটা কিন্তু শুরু করবে এইখান থেকে, ঠিক আছে? তাই দেখুন বোঝা যাবে না, মানে আপনি এলিমেন্টটা দেখে বুঝতে পারবেন না যে এর ডান দিকে কোনো মার্জিন রয়েছে। যেরকম আমি যদি এখানে রিফ্রেশ করি, দেখুন কোনো কিছুই হলো না। আপনি প্রাথমিক অবস্থায় দেখে হয়তো মনে হচ্ছে যে না এটার তো কোনো মার্জিন নেই, কারণ না এদিকে ফাঁকা এদিকে ফাঁকা, এটা তো বুঝতে পারলাম না, কারণ এদিকে তো অলরেডি এতটা ফাঁকা রয়েছে, তাই আপনি বুঝতে পারছেন না যে এখানে মার্জিনটা অ্যাপ্লাই হয়েছে কিনা। আপনাকে বোঝার জন্য কি করতে হবে? ঠিক, ইন্সপেক্ট এলিমেন্ট চলে যাই। দেখুন এবার আমি বুঝতে পারছি যে ডান দিকেও ইয়েলো রয়েছে, তার মানে ডান দিকেও একটা মার্জিন ক্রিয়েট হয়েছে। তো সেটা কত? আমি দেখুন ক্লিক করলে এখানে বুঝতে পারছি এই যে সিএসএস এর মাধ্যমে যে মার্জিন রেট কত দেওয়া আছে, 30 পিক্সেল, ঠিক আছে? এইবার আমি যখন করব নিচের দিকটা দেব, তখন ঠিক সেম ওয়েতে আপনি এখানে কি করবেন, কন্ট্রোল ডি প্রেস করলাম, এখানটাতে বটম, ঠিক আছে? দেখুন সেভ করলাম, ঠিক আছে? করার পরে আমি এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এটা একটু নিচের দিকে নেমে চলে আসলো। কেন নিচের দিকে নেমে চলে আসলো এই বোল্টটা বা স্ট্রংটা? কারণ উপরের দিকে তো স্পেস ক্রিয়েট হয়েছে, এবার ও তো নিচের দিকে নেমে চলেই আসবে, তাই না? তো সেইভাবে তো দেখুন এখানেও যদি আমি এখানে দেখে বুঝতেই পারছি না যে এতটুকুলো স্পেস কিসের, আপনাকে কে বুঝতে সাহায্য করছে? ইন্সপেক্ট এলিমেন্ট। তাহলে দেখেছেন ইন্সপেক্ট এলিমেন্ট আপনাকে কত হেল্প করে সমস্ত কিছুর জন্য। তো দেখুন এই অবস্থায় আপনি যখনই এই H1টার উপরে হোভার করবেন, আপনি দেখতে পাচ্ছেন যে দেখুন সমস্ত দিকে একটা স্পেস ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ ইয়েলো হয়ে গেছে, দেখুন হলুদ। অর্থাৎ আপনি যখন পরবর্তীকালে কোনো এলিমেন্টের উপরে হোভার করবেন, যদি আপনি এরকম হলুদ দেখতে পান চারিপাশে, আপনি বুঝবেন যে এটার মধ্যে কী দেওয়া রয়েছে? মার্জিন দেওয়া রয়েছে, ঠিক আছে? দেখুন আমি সেভাবেই কিন্তু বুঝতে পারলাম। বেশ, তো এইবার দেখুন আমরা এলিমেন্টের চারিদিকে 30 পিক্সেল মার্জিন দিয়েছি, তাই না? তো দেখুন এটা কতটা বড় মার্জিন, টপ মার্জিন লেফট দিলাম, টপ দিলাম, রাইট দিলাম, বটম দিলাম। এবার এটাকে আমরা খুব শর্টকাটেও লিখতে পারি, ঠিক আছে? শর্টকাটে। তো সেটা করার জন্য কি, যদি আপনি এমন একটা মার্জিন চান যেটা এলিমেন্টের উপরেও পড়বে, ডান দিকেও পড়বে, নিচের দিকেও পড়বে, বাঁ দিকেও পড়বে, আর ভ্যালুটা যদি সেম হয়, যেরকম আমি চাইছি উপরের দিকে 50 পিক্সেল,
ডান দিকে 50 পিক্সেল, নিচের দিকে 50 পিক্সেল আর বাঁ দিকে 50 পিক্সেল মার্জিন পড়ুক, তাহলে আপনি একটা প্রপার্টির মাধ্যমে সেটাকে ডিফাইন করে দিতে পারবেন। আপনাকে এই 4 বার করে এগুলো দিতে হবে না। আপনি যেহেতু সমস্ত দিকে একই মার্জিন চান, তাই আপনি শুধুমাত্র লিখে দিন মার্জিন কোলন 50 পিক্সেল। ঠিক আছে, বুঝতে পারলেন? তো এই অবস্থায় আমি যদি এটাকে দিই, দেওয়ার পর আমি যদি ব্রাউজারে যাই, রিফ্রেশে প্রেস করি, দেখুন এখন চারিদিকে 50 পিক্সেল মার্জিন পড়ে গেল। কীভাবে বুঝবো? এটার উপরে হোভার করলাম, দেখুন এত বড় মার্জিন। কতটুকু মার্জিন পড়েছে কীভাবে বুঝবো? ডান দিকে আসলাম, আসার পরে দেখলাম দেখুন এখানে মার্জিন কোলন 50 দেওয়া রয়েছে। তো মার্জিন কোলন 50 যখন দেওয়া রয়েছে, দেখুন এখানে উপরেও মানে 50 পিক্সেল, ডান দিকেও, নিচের দিকেও, বাঁ দিকেও। এবার এটাকে আরও ভালোভাবে বুঝতে গেলে দেখুন এখানটাতে মার্জিনের পাশে দেখুন একটা অ্যারো রয়েছে। ঠিক আছে, ওই অ্যারোটাতে ক্লিক করুন, দেখুন এখানটাতে একটা সাব মেনুর মতো খুলে গেছে। এখানে বলেই দিচ্ছে যে মার্জিন 50 পিক্সেল মানে উপরের দিকেও 50, রাইটেও 50, বটমেও 50, লেফটেও 50। ঠিক আছে, দেখেছেন ইন্সপেক্ট এলিমেন্ট আপনাকে কতটা সুবিধা দিচ্ছে। তো এখান থেকে আপনি আবার এই অ্যারোটার উপরে ক্লিক করুন, দেখুন ওটা আবার বন্ধ হয়ে যাবে। অর্থাৎ মার্জিন 50 পিক্সেল মানে যে চারিদিকেই 50 পিক্সেল পড়ছে, সেটা আপনি অ্যারোটাতে ক্লিক করার মাধ্যমে বুঝতে পারবেন। ঠিক আছে, বেশ। তো এইবার আমি জাস্ট এই শর্ট হ্যান্ড বলে এটাকে, ঠিক আছে, এটাকে শর্ট হ্যান্ড প্রপার্টি বলে। তো এই শর্ট হ্যান্ডগুলোকে আমি এখানেই ভালো করে বলে দিই, যাতে আপনাকে পরবর্তীকালে অসুবিধা পড়তে না হয়। ঠিক আছে, তো দেখুন আমি একটা প্রপার্টির মাধ্যমে বলে দিলাম। এবার এমনও তো হতে পারে যে আমি আপনার এই উপর নিচে দিতে চাই 50 আর এই ডান দিকে বাঁ দিকে দিতে চাই 25। ঠিক আছে, সেটা কি করে দেব? মনে রাখবেন এইটা অনেকটা ঘড়ির কাঁটার মতো হিসাব হয়। যেরকম এই উপর, ডান দিক, নিচে, বাম দিক, ঘড়ির কাঁটা তো এভাবে ঘোরে, তাই না? ঘড়ির কাঁটাটা তো ডান দিকে ঘোরে, তাই না? যে প্রথমে এখান থেকে শুরু হয়, এদিকে, 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 এভাবে। তাই আপনাকে এটাকে মনে রাখতে হবে যে প্রথমটা হচ্ছে টপ, এটা রাইট, এটা বটম, এটা লেফট। ঠিক আছে, এভাবে আপনাকে দিতে হবে। তো এইবার দেখুন আমি চাইছি যে উপর নিচে পড়ুক 50 পিক্সেল আর ডানে বামে পড়ুক 25 পিক্সেল। এবার আমি যদি এখানটাতে মার্জিনের মধ্যে 50 পিক্সেল দিয়ে রাখি, তাহলে এটা কি বোঝাচ্ছে বলুন তো? শুধুমাত্র যদি আপনি মার্জিন কোলন 50 পিক্সেল দিয়ে রাখেন, তাহলে ও বোঝায় উপরেও 50, ডান দিকেও 50, নিচেও 50, বাঁ দিকেও 50। এবার আপনি যদি এইভাবে দেন 50 পিক্সেল স্পেস 25 পিক্সেল, তাহলে এইটা বোঝাচ্ছে উপর থেকে সবসময় শুরু হয়, হ্যাঁ, যে উপর নিচে হচ্ছে 50 পিক্সেল 50 পিক্সেল আর ডান দিক বাঁ দিক হচ্ছে 25 পিক্সেল 25 পিক্সেল। দেখুন এই যে এটা, বুঝতে পেরেছেন? আপনি যদি মার্জিনের মধ্যে এরকম দুখানা ভ্যালু দেন, তাহলে প্রথমটা বোঝায় উপর নিচে আর তার পরেরটা বোঝায় ডান দিক বাঁ দিকে। ঠিক আছে, এবার দেখুন আমি যখন এখানে এসে রিফ্রেশে প্রেস করব, দেখুন এবার যখন আমি এই চনের উপরে হোভার করলাম, প্লাস যদি যখন আমি এখানে যাব, দেখুন এই যে এখানটাতে মার্জিন লেখা রয়েছে 50 পিক্সেল 25 পিক্সেল। এই যখন অ্যারোটায় আপনি ক্লিক করবেন, দেখুন মার্জিন টপ 50, মার্জিন রাইট 25, মার্জিন বটম 50 আর মার্জিন লেফট 25। ঠিক আছে, এইভাবে। এবার ইভেন আমি এখানটাতে আপনার 3টে ভ্যালুও দিতে পারি। যেরকম আমি এখানটাতে দিলাম, ধরুন এখানটাতে দিলাম আমি ধরুন 20। ঠিক আছে, এই 3টে যদি ভ্যালু দিই, সবসময় এটা কিন্তু শুরু হয় উপর থেকে, টপ থেকে, হ্যাঁ, সেটা মাথায় রাখতে হবে। তো এটা যদি হয় 50, তাহলে এটা কি বোঝাচ্ছে বলুন তো? প্রথমটা মানে হচ্ছে টপ, অর্থাৎ উপরেরটা হবে 50 পিক্সেল, আর এইটা যে 25 দিলাম, এটা হচ্ছে ধরুন ডানে বায়ে 25 পিক্সেল দেবে, আর নিচেরটা দেবে হচ্ছে বটমে। ঠিক আছে, অর্থাৎ এই 50 পিক্সেলটা যাবে উপরের দিকে, আর এই 25 পিক্সেলটা হবে ডানে বামে, আর এই 20টা হবে বটমে। ঠিক আছে, এইভাবে। তো দেখুন আমি এটাকে সেভ করলাম, এটাকে এখানে এসে রিফ্রেশ করলাম। চলুন তো দেখা যাক এবার কি আসলো। এবার দেখতে পাচ্ছি যে এই 50 পিক্সেল, তো দেখুন এই অ্যারোটার উপরে ক্লিক করুন, দেখুন মার্জিন টপ কত রয়েছে 50 পিক্সেল, মার্জিন রাইট কত রয়েছে 25, মার্জিন বটম কত রয়েছে আপনার, দেখুন ও কিন্তু টপ থেকে শুরু করছে, দেখুন টপ, রাইট, বটম, লেফট। তো একবারে টপে কত দিচ্ছে ও, যেহেতু আমি 50 লিখেছি প্রথমে, তাই ও কত দিচ্ছে এখানে 50 পিক্সেল। তারপরে রাইটে কত দিচ্ছে 25 পিক্সেল, বটমে কত দিচ্ছে 20 পিক্সেল, আর বাঁদিকেরটা কত দিচ্ছে 25 পিক্সেল। তাই যখনই এরকম 3টে ভ্যালু দেখতে পারবেন, তখন বুঝে যাবেন যে প্রথমটা হচ্ছে উপরের জন্য, পরেরটা হচ্ছে ডান দিক বাঁ দিকের জন্য, আর এই শেষেরটা হচ্ছে নিচের জন্য। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে মার্জিন আমরা 3 রকমভাবে দিলাম কিন্তু। ঠিক আছে, একটা হচ্ছে শুধুমাত্র 50 পিক্সেল দিলে কি হবে, ও সমস্ত জায়গাতে 50 পিক্সেল নিয়ে নেবে। যদি আমি দুখানা দিই, তাহলে হচ্ছে উপর নিচে 50 50 আর ডান দিক বাঁ দিক 25 25। আর যদি আমি 3টে দিই, তাহলে উপরেরটা হবে 50, ডান দিক বাঁ দিক হবে 25, আর নিচেরটা হবে 20। ঠিক আছে, তো এবার চলুন আমি আপনাদেরকে মার্জিনের একটি ইন্টারেস্টিং টপিক শেখাই। সেটা হচ্ছে, দেখুন আমরা এটাকে আবার নর্মাল করে নিই। ঠিক আছে, যেরকম আমরা এখানে কোনো মার্জিন এটাকে রাখলাম না ফর দ্য মোমেন্ট। ঠিক আছে, তো আমি এখানে কোনো মার্জিন রাখলাম না।
সো আর এটার উইথটা আমি কিন্তু আচ্ছা উইথটাও রাখলাম না সব আমি একবার শুরু থেকে করি সব কিছু। তো এটাকে সেভ করলাম, করার পরে আমি এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, করার পরে দেখলাম এটা পুরোটুকু জায়গা নিয়ে রয়েছে। এবার আপনাকে যদি বলা হয় যে না H1 এর উইথটাকে একটু কমিয়ে আনুন, ঠিক আছে, H1 এর উইথটা আপনি 300 পিক্সেল করে আনুন, তাহলে আপনি কি করবেন, আপনি CSS-এ যাবেন, H1কে ফার্স্টে ধরেছেন আপনি ক্লাস সিলেক্টরের মাধ্যমে, আপনি এখানটাতে উইথ করে দিলেন সাপোজ 300 পিক্সেল, করার পরে এখানে আসবেন, রিফ্রেশ করবেন, এটা 300 পিক্সেল হয়ে গেল। এবার এতটুকু তো H1 কিন্তু এতটুকু জায়গা নিয়ে রয়েছে, কিন্তু ওর উইথটা কমে এসছে, ঠিক আছে, মানে H1 এখন অবাধে বিচরণ করতে পারে এখানে, ঠিক আছে, H1 এর এখানে কিন্তু অন্য কেউ প্রবেশ করতে পারবে না, কেননা ও রাজা ট্যাগ, ওর রাজত্ব এখন এতটুকুই রয়েছে, ও নিজে একটুকুনি ছোট হয়ে রয়েছে, ঠিক আছে, ওর এতটুকু জায়গা রয়েছে, কিন্তু ওর জায়গাটা নিজের, ও নিজে এখানে যেতে পারে, ওইখানে যেতে পারে, কিন্তু অন্য কাউকে এখানে আসতে দেবে না, ঠিক আছে। তো দেখুন এবার H1 তো এতটুকু হয়ে রয়েছে, এবার আমি যদি চাই যে H1টাকে আমি মাঝখানটায় আনবো, একবারে মাঝখানে আনবো, তাহলে কি করব, তখন আপনি হয়তো ভাবছেন যে এটার বাঁদিকে যদি আমি মার্জিন দিই তাহলেই তো একবার মাঝখানে চলে আসবে, কিন্তু আপনাকে পারফেক্টলি মাঝখানে আনতে হবে। সেটা কিভাবে, সেটার জন্য CSS-এ একটি সুন্দর মার্জিনের একটি প্রপার্টি ভ্যালু রয়েছে, সেটা হচ্ছে দেখুন, আমি যদি ওকে বলি যে তুমি H1টাকে মাঝখানে নিয়ে যাও বাঁদিকে আর ডান দিকে সমান পরিমাণ মার্জিন ব্যবহার করে, যদি H1টার বাঁদিকে সমান মার্জিন থাকে আর ডান দিকেও সমান মার্জিন থাকে, তাহলেই তো H1টা মাঝখানে চলে আসবে, তাই না। যেরকম আমি যদি একটুখানি ড্র করে আপনাদেরকে দেখাই, ধরুন একটা এখানটাতে, ধরুন H1টা এখানটাতে রয়েছে, ঠিক আছে, তো H1টা এখানে থাকা মানেই হচ্ছে H1টার বাঁ দিকে যতটা মার্জিন আছে H1-এর ডান দিকেও ততটা মার্জিন আছে, এই যে এইটা কিন্তু H1, আর এগুলো কি, এগুলো হচ্ছে মার্জিন। তাই যদি আমি H1-এর বাঁ দিকে একবারে সমপরিমাণ মার্জিন ব্যবহার করি আর ডান দিকেও ঠিক সেম পরিমাণ মার্জিন থাকে, তাহলেই কিন্তু আমার H1টা পুরোপুরিভাবে মাঝখানে চলে আসবে পুরো স্ক্রিনের, তাই না। এই দুখানে যদি লেফট মার্জিন রাইট মার্জিন হয় আর দুটো যদি সেম হয়, তাহলেই কিন্তু আমার পুরোপুরিভাবে H1টা মাঝখানে চলে আসলো, ঠিক আছে। তো এইটা করব কি করে, এইটা করার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধুমাত্র এটা খেয়াল রাখবেন যে H1টার উইথটা কি পুরো স্ক্রিনটা নিয়ে রয়েছে, না পুরো স্ক্রিনটা নিয়ে নেই, আমাকে এরকমভাবে H1-এর উইথটাকে কমিয়ে রাখতে হবে, কারণ ও যদি পুরো স্ক্রিনটাই নিয়ে রাখে তাহলে আমি কাকে মাঝখানে নেব, তাই না। তাই ওকে সবার ফার্স্টে একটু ছোট করতে হবে, ঠিক আছে, স্ক্রিনের সাইজ যতটা বা ও যতটুকু জায়গা নিয়েছিল, রাজত্বটা ওর সেম থাকবে, শুধুমাত্র ওর সাইজটাকে ফার্স্টে কমিয়ে আনুন, যেরকম আমি কমিয়ে আনলাম 300 পিক্সেল। এবার ও ডান দিকে যাওয়ার সুবিধা রয়েছে, তাই না। যদি ধরুন ও একবারে H1টা যদি পুরোটুকু স্ক্রিনের জায়গায় নিয়ে থাকতো, তাহলে কি ওকে ডান দিকে বা দিকে সরানোর জায়গা থাকতো না। এই যে মনে করুন এটা H1, এটা পুরোটুকু জায়গা নিয়ে রয়েছে, ও তো অলরেডি পুরোটুকু জায়গা নিয়ে রয়েছে, আপনি ওকে মাঝখানে নেবেন বা কী করে। কিন্তু H1টা যদি এইটুকু জায়গা নিয়ে থাকে, তাহলে এটা সম্ভব হয় যে আমি H1টাকে মাঝখানে নিয়ে যেতে পারবো, কারণ কি এইটুকু জায়গা তো ফাঁকা, তাই আমি H1কে সরিয়ে সরিয়ে মাঝখানে নিতে পারবো। কিন্তু H1টা যদি পুরোটা স্ক্রিন নিয়ে থাকে, আমি তো ওকে মাঝখানে নিয়ে যেতে পারবো না, তাই না। তো এই ক্ষেত্রে দেখুন H1টাকে আমি ছোট করে এনেছি, তাহলে আমি এটাকে এবার মাঝখানে নিয়ে যেতে পারবো। তো মাঝখানে নিয়ে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, যেটা বললাম যে ডান দিকে আর বাঁ দিকে সমান পরিমাণ মার্জিন ব্যবহার করতে হবে। এবার তার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি এখানটাতে দিয়ে দিন মার্জিন কোলন, কোনো পিক্সেল ইউজ করতে হবে না, দিয়ে দিন অটো, অর্থাৎ তুমি অটোমেটিক্যালি ওর ডান দিকে আর বাঁ দিকে সমান পরিমাণ মার্জিন ক্রিয়েট করে ওকে মাঝখানে নিয়ে যাও, ঠিক আছে। দেখুন এবার যদি আমি এটাকে রিফ্রেশ করি, H1টা দেখুন পুরোপুরি সেন্টারে চলে গেছে, ঠিক আছে, একদম সেন্টারে। তো আমি দেখুন এইখানটাতে কি রয়েছে, মার্জিন অটো রয়েছে, তাই না। এবার এই অটোর উপরে ক্লিক করুন, তো দেখুন এখানে দেখুন কি কি রয়েছে, মার্জিন টপ অটো, রাইট অটো, বটম অটো, লেফট অটো, সব অটো হয়ে গেছে, ঠিক আছে। দেখেছেন কতটা ইন্টারেস্টিং, ও কিন্তু এখন সেম পরিমাণ পুরো জায়গা নিয়ে মার্জিন ক্রিয়েট করে ও কিন্তু একবারে পুরো সেন্টারে রয়েছে, অর্থাৎ এখান থেকে এইটুকুনি যতটা স্পেস, এখান থেকে এতটাও ততটুকু পুরো মার্জিন স্পেস ক্রিয়েট করে পুরোপুরিভাবে স্ক্রিনের মাঝখানে রয়েছে। তাই কোনো একটা এলিমেন্টকে এভাবে মাঝখানে আনার জন্য আপনি যদি মার্জিনের মাধ্যমে আনতে চান, তাহলে আপনাকে মার্জিন কোলন অটো দিতে হয়, ঠিক আছে। আর মার্জিন কোলন অটোটা অ্যাকচুয়ালি এই লেফটের দিক থেকে আর রাইটের দিক থেকে কার্যকরী হয়। এবার আপনি চাইলে এটার H1-এর উপরের দিকটাতেও মার্জিন দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা মার্জিন অটো তো কী হয়েছে, আমি যদি একবার মার্জিন দিয়ে দিই তাহলে কি আমি আর মার্জিন ব্যবহার করতে পারবো না, অবশ্যই পারবো। যেরকম আমি এখানে মার্জিন অটো দিলাম, আমি চাইলে নিচের দিকে ভাবে লিখতেই পারি যে মার্জিন হাইফেন রাইট, না মার্জিন রাইট লিখবো না, কারণ অটোটা লেফটে আর রাইটে কাজ করছে, আমি এখানটাতে টপ দিতে পারি, মার্জিন টপ 20 পিক্সেল। সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন 20 পিক্সেল উপর থেকে নামলো। আমি উপরের দিকে নিচের দিকে মার্জিন ক্রিয়েট করতেই পারি, ঠিক আছে। যেরকম আমি চাইছি এখানেই দেখুন একবারই লিখে দেবো যে টপ, আর এখানটাতে দিয়ে দেবো ধরুন
বটমে ধরুন 30 পিক্সেল এরকম দিদি, রিফ্রেশ করলাম, দেখুন এটা নিচের দিকে চলে আসলো। যখন এটার উপরে হোভার করবো দেখতে পাচ্ছি বাঁদিকে ডান দিকে সেম মার্জিন, আর উপরে যেটা আমি দিয়েছি দেখুন এই যে এটা, তাই না, মার্জিন টপ, মার্জিন বটম, এইভাবে। তাহলে দেখেছেন কীভাবে আমি একটা এলিমেন্টকে পুরো ডান দিক থেকে বাঁ দিক থেকে পুরো সেম মার্জিন ব্যবহার করে মাঝখানে নিতে পারি, এই যে মার্জিন কোলন অটোর মাধ্যমে, ঠিক আছে। তো এইভাবে আমরা মার্জিন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব পরবর্তীকালে। তো আশা করি এই মার্জিন ব্যাপারটা আপনারা খুব ভালোভাবে বুঝেছেন, ঠিক আছে, বেশ। তো চলুন এবার আমরা প্যাডিং সম্পর্কে জানি। তো তার জন্য আমরা সমস্ত কিছুকে আবার আগের মতো করে দিই, যেরকম আমরা এখানটাতে উইথ কিচ্ছু রাখলাম না, তো আমরা এখান থেকে সমস্ত কিছুকে রিমুভ করে দিই, ঠিক আছে, শুধুমাত্র উইথ 300 পিক্সেলটা রাখি, বা 300 পিক্সেল আমরা পরে দেবো, এটাকে সেভ করে দিই, আবার আগের মতো নিয়ে চলে আসলাম, ঠিক আছে। তো এখানে রিফ্রেশ করলাম, ঠিক আছে। তো আমরা মার্জিন সম্পর্কে দেখেছি, এবার দেখব প্যাডিং জিনিসটা কি। তো মনে করুন আমরা এর উইথটা 300 পিক্সেল দিয়ে রাখি, কেমন? তো আমরা এখানটাতে এর উইথ দিয়ে দিলাম 400 পিক্সেল দিয়ে রাখি, সমস্যা নেই। এটাকে রিফ্রেশ করলাম, এটা এরকম হয়ে রয়েছে, বেশ, কোনো সমস্যা নেই। তো এইবার আমরা এই সেম জিনিসটা আবার দেখি, আমরা পেইন্টে গিয়ে দেখলাম যে হ্যাঁ এখন এই জিনিসটা করা আছে। তো কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে এই যে এলিমেন্টটা এর বাইরে স্পেস ক্রিয়েট করার জন্য আমরা কি ব্যবহার করছিলাম, মার্জিন, তাই না। এবার যদি আমি স্পেসটা এই এলিমেন্টের ভেতরে তৈরি করতে চাই তাহলে আমি কি করব, অর্থাৎ আমি চাইছি এলিমেন্টের ভেতরে স্পেস ক্রিয়েট হোক, অর্থাৎ এর ভেতরে, অর্থাৎ আমি যদি এখন এই হ্যালো লেখাটাকে একটু বাঁদিকে নিয়ে যেতে চাই বা উপরের দিকে স্পেস ক্রিয়েট করতে চাই, এলিমেন্টের ভেতরে স্পেস যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে প্যাডিং ব্যবহার করতে হবে, ঠিক আছে। এবার এলিমেন্টের ভেতরে স্পেস মানে কিরকম ধরনের আমরা একটুখানি এঁকে দেখাই। এবার আপনারা এই দুখানা ছবির দিকে দেখুন, প্রথমটা হচ্ছে ঠিক আমাদের ওয়েবসাইটে যেটা রয়েছে সেটার মতো। দেখুন এই হ্যালো লেখাটা, এই যে লেখাটা রয়েছে এটা দেখুন একবারে যে H1 এলিমেন্টটা রয়েছে তার গা ঘেঁষে রয়েছে, আমাদের ক্ষেত্রেও ঠিক তাই। দেখুন এই হ্যালো লেখাটা পুরোপুরিভাবে গা ঘেঁষে রয়েছে। এবার দেখুন এই নিচের ছবিটাতে হ্যালো লেখাটা একটুখানি স্পেস ক্রিয়েট করেছে, এটা কিন্তু ভেতরে স্পেস ক্রিয়েট হচ্ছে, তাই না। এতদিন পর্যন্ত আমরা দেখলাম যে এলিমেন্টের বাইরে কীভাবে স্পেস ক্রিয়েট করতে হয়, আর এখানে দেখুন এলিমেন্টের ভেতরে আপনার স্পেসটা ক্রিয়েট হচ্ছে, তাই না। যেরকম আমরা যদি একটুখানি লাইট শট দিয়ে দেখি জিনিসটাকে আরও ভালোভাবে বুঝতে পারবো যে এইটা হচ্ছে আমার পুরোটা একটা এলিমেন্ট, আর স্পেসটা ক্রিয়েট হচ্ছে কোথায়, দেখুন এর ঠিক ভেতরের দিকে। এই যে দেখুন এই দিকটা স্পেস ক্রিয়েট হচ্ছে, এই দিকটা স্পেস ক্রিয়েট হয়েছে, এই দিকটা স্পেস ক্রিয়েট হয়েছে, তাই না। তো দেখুন এই যে স্পেসটা ক্রিয়েট হলো এইটাকে বলা হয় প্যাডিং, ঠিক আছে। আর এই স্পেসটা কোথায় ক্রিয়েট হলো, এটা ক্রিয়েট হচ্ছে আপনার এলিমেন্টের ভেতরে, ঠিক আছে। তাহলে এলিমেন্টের বাইরে যদি স্পেস ক্রিয়েট হয় তাহলে সম্পূর্ণ এলিমেন্টটা বাঁ দিক থেকে ডান দিকে যেতে থাকে বা উপর থেকে নিচের দিকে আসতে থাকে, কিন্তু এলিমেন্টের ভেতরে যদি স্পেস ক্রিয়েট হয় তাহলে এলিমেন্টের ভেতরে থাকা জিনিসগুলো বাঁ দিক থেকে ডান দিকে যাবে বা উপর থেকে নিচের দিকে আসবে, ঠিক আছে। তাহলে এলিমেন্টের ভেতরে বা ট্যাগের ভেতরে স্পেস ক্রিয়েট করতে গেলে প্যাডিং, আর ট্যাগের বাইরে যদি আমি স্পেস ক্রিয়েট করতে চাই তাহলে মার্জিন, ঠিক আছে, বেশ। তো এটাই হচ্ছে মার্জিন আর প্যাডিংয়ের পার্থক্য। মার্জিন মানে হচ্ছে আপনার বাইরের দিকে স্পেস ক্রিয়েট হবে, প্যাডিং মানে হচ্ছে এলিমেন্টের ভেতরের দিকে স্পেস ক্রিয়েট হবে। তো চলুন এটাকে আমরা এবার ব্রাউজারে দেখি কিভাবে করতে হবে। তো আমরা যদি এখন ব্রাউজারে যাই, সাপোজ আমরা ব্রাউজারে আসলাম, ব্রাউজারে আসার পরে দেখছি এখানে কোনো মার্জিনও নেই, প্যাডিংও নেই, ঠিক আছে। তো এখানে আমরা এবার প্যাডিং ক্রিয়েট করব। তো প্যাডিং মানে আমরা জানি স্পেসটা কোথায় ক্রিয়েট হবে, ভেতরের দিকে, তাই না। তো আমি চাইছি যে H1 এর বাঁ দিকটা একটু স্পেস ক্রিয়েট হোক। এইবার H1 এর বাঁ দিকে স্পেস ক্রিয়েট হোক মানে প্যাডিং দিতে চাইছি। তাহলে যদি আমি H1 এর বাঁ দিকে প্যাডিং বাড়াই তাহলে কি হ্যালো লেখাটা বাঁ দিক থেকে ডান দিকে সরে আসবে, কারণ বাঁ দিকে স্পেস ক্রিয়েট হবে। তো দেখুন আমি যখন প্যাডিং দিতে যাব তখন সিএসএসে ঠিক সেম ওয়েতে আমি দেব প্যাডিং -লেফট, সেম ওয়েতে 30 পিক্সেল দিয়ে দিলাম, সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এবার প্যাডিং তৈরি হলো। এবার স্পেসটা কোথায় তৈরি হলো, পুরো H1টাই কি সরে আসলো না, H1 এর ভেতরে থাকা কন্টেন্টগুলো কিন্তু সরে যাচ্ছে। কারণ কি, কারণ এর বাঁ দিকে স্পেস তৈরি হয়েছে, H1 এর ভেতরে স্পেস তৈরি হয়েছে তার জন্য। এইবার ব্রাউজারের ইন্সপেক্ট এলিমেন্ট আপনাকে এতটা সুবিধা দেয় যে আপনি যেরকম মার্জিন বুঝতে পারছিলেন যে যদি উপরে নিচে হলুদ থাকে তাহলে মার্জিন, এবার দেখুন আপনি এখানে প্যাডিংটাও বুঝতে পারবেন। দেখুন এটার উপর রাইট ক্লিক করুন, ইন্সপেক্ট এলিমেন্টে যান, যেই মুহূর্তে আপনি H1 এর উপর হোভার করছেন একটু দেখুন উপরে নিচে আপনার হলুদ মানে কি মার্জিন, আর এই যে আপনি এই দিকটা লক্ষ্য করুন এখানে একটা পার্পেল কালারের দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এইটা মানে হচ্ছে আপনার প্যাডিং,
ঠিক আছে, বা বেগুনি কালারের একটা দেখুন কালার দেখতে পাচ্ছেন, এইটা মানে হচ্ছে প্যাডিং। অর্থাৎ আপনার এই এলিমেন্টের মধ্যে উপর নিচে মার্জিন রয়েছে আর বাদিকটা একটা প্যাডিং রয়েছে। দেখুন ইন্সপেক্ট এলিমেন্টই আপনাকে বলে দিচ্ছে যে প্যাডিং রয়েছে। আর তারপরেও আপনি কনফার্ম হওয়ার জন্য ডান দিকে চলে আসুন, দেখুন এই যে এলিমেন্টটা রয়েছে এটার মধ্যে দেখুন একটা প্যাডিং দেওয়া রয়েছে, প্যাডিং লেফট কত 30 পিক্সেল। আর দেখুন এটা আপনি এইখানটাতে পার্পেল কালারটার মাধ্যমে বুঝতে পারছেন যে এখানে প্যাডিং রয়েছে। দেখেছেন যেই মুহূর্তে আমি এলিমেন্টের ভিতরে প্যাডিং দিলাম, এই লেখাটা আগে কোথা থেকে শুরু হয়েছিল, এখান থেকে শুরু হয়েছিল না, দেখুন লেখাটা এখন এদিকে চলে এসছে। ঠিক সেরকমভাবে মার্জিনের মতোই প্যাডিং আমি উপরের দিকেও দিতে পারি, প্যাডিং ডান দিকেও দিতে পারি, নিচের দিকেও দিতে পারি। তো চলুন উপরের দিকে একটু উনিক দিই। তো তার জন্য দেওয়ার জন্য আমি এখানটাতে দেবো প্যাডিং হাইফেন টপ 30 পিক্সেল। এখানে আসবো, রিফ্রেশে প্রেস করবো, দেখুন উপরের দিকটা একটু স্পেস ক্রিয়েট হয়ে গেল। এটা কিন্তু সব এলিমেন্টের ভেতরেই কিন্তু হচ্ছে, এলিমেন্টের বাইরে নয়। এলিমেন্টের বাইরে করার জন্য মার্জিন আর ভেতরে করার জন্য প্যাডিং। তো যেই মুহূর্তে দেখুন আমি H1 এর উপরে হোভার করলাম, আমি এখানে দেখতেই পাচ্ছি যে এই এলিমেন্টটার দেখুন উপর নিচে হলুদ, তার মানে মার্জিন। আর দেখুন পার্পেলটা বাদিকেও রয়েছে উপরের দিকেও রয়েছে, তার মানে কি ওটা প্যাডিং রয়েছে। তাই প্যাডিংটা কত দেখুন, লেফটেও 30 পিক্সেল, টপেও 30 পিক্সেল। তাই দেখুন বাদিক থেকেও জায়গা ক্রিয়েট হয়েছে, উপরের দিকেও স্পেস ক্রিয়েট হয়েছে, তার জন্য হ্যালো লেখাটা এখানে চলে এসছে। এবার সেরকমভাবে আমি ডান দিকেও করতে পারবো, তার জন্য কি করতে হবে, প্যাডিং রাইট। সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন প্যাডিং রাইট ক্রিয়েট হয়েছে। আমরা যখন এখানে যাব বুঝতে পারবো। দেখুন এই ক্ষেত্রে রাইটটা পুরো এদিক থেকে শুরু হয়েছে, দেখুন এই যে এখান থেকে প্যাডিং রাইটটা শুরু হয়েছে। এবার আমি এখানটা দেবো প্যাডিং বটম। তো বটম দিলে হচ্ছে এটা হচ্ছে বটম, ঠিক আছে। এবার এখানটাতে দেখুন এদিকে, তাই এটা এদিকটায় পড়লো, এলিমেন্টের পুরো গা ঘেঁষে কিন্তু প্যাডিংগুলো শুরু হয়। যেরকম এটা যখন আপনি লেফট দিলেন এখান থেকে স্পেসটা ক্রিয়েট করা শুরু হলো, যখন আপনি টপ দিলেন তখন এখান থেকে প্যাডিংটা বাড়তে বাড়তে শুরু করলো, যখন আপনি রাইট দিলেন আপনি প্যাডিংটা কাট দিচ্ছেন, এই এলিমেন্টটা দিচ্ছেন না, তাহলে এখান থেকে শুরু হবে। তাই প্যাডিং রাইটটা এখান থেকে শুরু হচ্ছে, মানে এদিকটায় বাড়ছে। আবার আমি যদি আপনাদেরকে ভিজুয়ালি দেখিয়ে দিই যে আপনার প্যাডিং, তো তাই স্ক্রিন শুরু করি, এইটা যদি আপনার পুরো এলিমেন্টটা হয় তাহলে আপনার যখন প্যাডিং লেফট দিচ্ছেন তখন এইখান থেকে বাড়াটা শুরু হচ্ছে, যখন আপনি টপ দিচ্ছেন তখন আপনি এখান থেকে শুরু হচ্ছে প্যাডিংটা স্পেস ক্রিয়েট করা, আর যখন আপনি রাইট দিচ্ছেন তখন প্যাডিংটা স্পেসিংটা এদিক থেকে শুরু হচ্ছে আস্তে আস্তে, আর আপনি যখন বটম দিচ্ছেন এদিক থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। এইভাবে প্যাডিংটা ক্রিয়েট হয়। তো বুঝতে পারলেন, দেখুন এখানে এখন আমাদের একটা প্যাডিং ক্রিয়েট হয়েছে পুরো এলিমেন্টটা চারিদিকে, কত পিক্সেলের, 30 পিক্সেলের। দেখুন আমি যখন হোভার করছি উপরেও 30, ডান দিকেও 30, নিচেও 30, বাদিকেও 30, ঠিক আছে। আমরা টপ থেকে সবসময় হিসাবটা শুরু করব বা টপ থেকে লেখাটা শুরু করব। এবার দেখুন আমি এতগুলো সবগুলো ভ্যালু সেম, তাহলে আমি আগেরটার মতোই যেভাবে মার্জিনে দিয়েছিলাম আমরা একবারই লিখব। যদি আমি দেখি সবগুলোর মধ্যেই সেম ভ্যালু, অর্থাৎ টপেও সেম, রাইটেও সেম, বটমেও সেম, লেফটেও সেম ভ্যালু রয়েছে, তাই আমি একটা প্রপার্টি লিখে দেবো, যেরকম প্যাডিং কত দেবো এখানে 30 পিক্সেল। এখানে আসবো, রিফ্রেশ করব, দেখুন সেম। আর এখানে দেখুন একটা কি চলে এসছে, একটা অ্যারো চলে এসছে না, সাবমেনু খুলবে, দেখুন এখানে ক্লিক করুন, দেখুন টপেও 30, ডান দিকেও 30, এটা সেম ওয়েতে যেরকম মার্জিন করেছিলাম। আমি যদি এখানে 30 পিক্সেল দিই আর এখানে যদি 25 পিক্সেল দিই, বলুন তো এবার কী হবে, ঠিক উপর নিচে পড়বে আপনার 30 পিক্সেল আর ডান দিকে পড়বে হচ্ছে 25 পিক্সেল করে। তাই আমি যদি এখানে এসে রিফ্রেশে প্রেস করি, দেখুন এটার উপরে আমি নিয়ে গেলাম, এখানেই বুঝতে পারছি যে এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে উপরে 30, রাইটে 25, বটমে 30, লেফটে 25, ঠিক আছে। খুবই ইন্টারেস্টিং, তাই না? তো এবার আমি যদি এরকম করে দিই 30, 20, 25, তাহলে বলুন তো এবার কি হবে, ঠিক উপরে হচ্ছে 30, ডানে বামে 20 আর নিচে হচ্ছে 25। দেখুন এই যে এখানে হোভার করলাম আর এখানটাতে প্যাডিংয়ে নিয়ে গেলাম, জাস্ট দেখুন এই যে উপরে 30, রাইটে হচ্ছে 20, বটমে হচ্ছে 25, আবার লেফটে হচ্ছে 20। তাহলে দেখেছেন কোনো একটা এলিমেন্টের ভেতরে স্পেস ক্রিয়েট করার জন্য কি ব্যবহার করতে হয়, আপনার প্যাডিং ব্যবহার করতে হয়, ঠিক আছে। তো এইবার দেখুন আমি একটা কাজ করি, এইখানে দেখবেন H1-এরও কিন্তু যেরকম মার্জিন আর প্যাডিং বাই ডিফল্টকে দেয়, সরি প্যাডিং না মার্জিন দিয়ে দেয়, ব্রাউজার H1-কে বাই ডিফল্ট মার্জিন দেয়, তাই না। এবার সেরকমভাবে আমি এখানটাতে স্ট্রং লিখলাম, তো এরপরে আমি একটা পি ট্যাগ লিখলাম, পি আর ভিতরে দিলাম লরেম, ঠিক আছে। তো এইবার এই অবস্থায় যদি আমি এটাকে সেভ করি, আমি যদি রিফ্রেশে প্রেস করি, আমি ইন্সপেক্ট এলিমেন্ট করলাম না, দেখুন এই হ্যালোটার নিচে একটা স্পেস ক্রিয়েট হলো। তাহলে এই যে স্পেসটা ক্রিয়েট হলো এটা কি স্ট্রং ট্যাগ ক্রিয়েট করেছে না পি ক্রিয়েট করেছে, এটা পি ক্রিয়েট করেছে, কারণ ব্রাউজার যেরকম H1-কে একটা ডিফল্ট মার্জিন দেয় সেরকম পিকেও কিন্তু দেয়, হ্যাঁ H1-এর থেকে কম দেয় কিন্তু পিকেও দেয়।
যেরকম দেখুন আমি ইন্সপেক্ট এলিমেন্ট করলেই বুঝতে পারবো, রাইট ক্লিক করলাম, ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, আমি যখন পি এর উপরে নিয়ে যাচ্ছি দেখুন একটা কিন্তু মার্জিন আপনি দেখতে পাচ্ছেন। আবার যখন H1 এ নিয়ে যাচ্ছি এটা কিন্তু ডিফল্ট মার্জিন পড়ছে উপরে, দেখুন H1টা বড় আর দেখুন পি এরটা কিন্তু ছোট। দেখুন পি এরও আপনি উপরে আর নিচে একটা হলুদ হলুদ দেখতে পাচ্ছেন, মানে হচ্ছে মার্জিন। এতদিন পর্যন্ত যখনই আপনারা ইন্সপেক্ট এলিমেন্ট করতেন হয়তো বুঝতেন না যে এই উপরে হলুদ নিচে হলুদ কেন, এটা হচ্ছে স্পেসিং। আমি বলতাম যে এটা স্পেসিংয়ের জন্য পড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি, এটা মার্জিন। আজকে বুঝতে পারলেন তাই না? তাহলে দেখেছেন আপনি জাস্ট বুঝতেও হলো না, আপনাকে প্রপার্টিও দেখতে হচ্ছে না। দেখছেন যে এই পিটাকে সিলেক্ট করা রয়েছে, এখানটাতে কিন্তু কোনো মার্জিন প্রপার্টি নেই, তার মানে এই মার্জিনটা ওকে কে দিচ্ছে, ব্রাউজার দিচ্ছে। ঠিক আছে, তাই দেখুন যেই মুহূর্তে আমি পি এর উপরে মাউসটা হোভার করলাম দেখতে পাচ্ছি উপরে হলুদ নিচে হলুদ, মানে হচ্ছে এটা আপনার মার্জিন পড়ছে। এবার আমরা পি এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ঠিক আছে, সাপোজ আমি পি এর একটা ব্যাকগ্রাউন্ড কালার এরকম একটা পিঙ্কই দিয়ে দিই। তো আমি পিটাকে ধরলাম, এখানটাতে দিয়ে দিলাম ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন, আমি এখানটা দিয়ে দিলাম ফার্স্ট হাইফেন প্যারা। তো এই ক্লাসটাকে সিলেক্টার একটা ক্লাস সিলেক্টার, অর্থাৎ ক্লাসটাকে আমাকে ধরতে হবে, ক্লাসটাকে ধরার জন্য ডট ফার্স্ট প্যারা। এবার আমি এখানটা দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কোলন পিঙ্ক। ঠিক আছে, লেখার কালারটা ব্ল্যাকই থাকুক। আমি এখানে যখন রিফ্রেশ করব দেখবো এখন এরকম হয়ে গেছে। এবার দেখুন আমি যখন পি এর ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি কতটা বাজে দেখাচ্ছে না, কারণ দেখুন লেখাগুলো একবারে এর গা ঘেঁষে শুরু হয়েছে। এবার আমি চাইছি যে পি এর ভেতরে একটা স্পেসিং ক্রিয়েট করব। তাহলে কি করব, পি এর ভেতরে স্পেসিং ক্রিয়েট করা মানে কি, পি এর ভেতরে কিন্তু বলেছি, বাইরে নয়। ভেতরে বলতে কি ব্যবহার করব, প্যাডিং। ঠিক আছে, তাই আমি এখানে কি করলাম, আমি এখানটাতে পি এর ভেতরে দিয়ে দিলাম প্যাডিং 20 পিক্সেল। দেখুন এখন পিটা কত সুন্দর হয়ে যাবে যখন এর ভেতরে স্পেস ক্রিয়েট হবে, দেখেছেন? এবার লেখাগুলো পুরোপুরিভাবে এখান থেকে শুরু হলো, আর এদিকে স্পেস ক্রিয়েট হলো, এদিকেও স্পেস ক্রিয়েট হলো, এদিকেও স্পেস ক্রিয়েট হলো, এদিকেও হলো। দেখেছেন তার জন্য কতটা সুন্দর হয়ে গেল এই পি এর ব্লকটা। তাই এই প্যাডিং আর মার্জিন খুবই ইউজফুল, আপনাকে সবসময় এগুলোকে ব্যবহার করতে হবে এই সিএসএস এর মধ্যে। দেখুন শুধুমাত্র প্যাডিং ইউজ করার মাধ্যমে কত সুন্দর বানিয়ে ফেললাম পিটাকে। আর যখনই প্যাডিং ছাড়া ছিল তখন কীরকম ছিল দেখুন, আমি প্যাডিংটাকে এখান থেকে রিমুভ করে দিলাম, সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন কতটা বাজে দেখতে লাগছে পিটাকে। কিন্তু যেই মুহূর্তে আমি এটাকে প্যাডিং দিয়ে দেবো তখন দেখুন যেহেতু ভিতরে স্পেস ক্রিয়েট হয়ে যাবে, দেখুন কতটা সুন্দর লাগছে। এই মুহূর্তে আপনি এটার ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিন পি এর, আমি এখানটাতে দিলাম। তো মনে করুন আমি এখানে একটা ফন্ট সাইজ দিলাম, ফন্ট সাইজ সাপোজ 20 পিক্সেল দিয়ে দিলাম। তো আমি এখানটাতে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এটা বড় হয়ে গেল আর দেখতেও সুন্দর লাগছে। ঠিক আছে, তো এই অবস্থায় আমি কি করব, আমি এটার উইথটাকে তো কমিয়ে আনতেই পারি তাই না, আপনাদের কাছে উইথ প্রপার্টি জানা আছে। তো দেখুন আমি এটার উইথ প্রপার্টিটাকে কমিয়ে আনবো। তো আমি এখানটাতে লিখলাম উইথ কোলন, আমি এটাকে দিয়ে দেব মনে করুন 200 পিক্সেল। ঠিক আছে, তো এটার এইভাবে রিফ্রেশ করলাম, দেখুন এটা কতটা কমে আসলো। এবার যত উইথ কমে আসবে ততই এই লেখাগুলো ওই উইথের ভিতরেই অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এর উইথটাকে আরেকটু বাড়িয়ে দিই, ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে এখানে উইথ আছে, ক্লিক করলাম, আমি এখানে আরেকটু এভাবে বাড়িয়ে দিলাম। দেখুন যত বাড়াচ্ছি লেখাগুলো কিন্তু সেই আন্দাজে অ্যাডজাস্ট হচ্ছে। বেশ, আমি এরকম উইথ করে দিলাম। ঠিক আছে, তো এটার উইথ এখন কত, সাপোজ আর একটু কমিয়ে দিই, 390, তাই না? তো এটার উইথ 390, তো আমি এখানটাতে গিয়ে আমি এটাকে 390 করে দেবো, 390। সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, একদম সেম। তো এবার বলুন তো আমি যদি পিটাকে একবারে স্ক্রিনের মাঝখানে নিতে চাই তাহলে আমাকে পিকে কি বলতে হবে বা পিকে কি দিতে হবে? ঠিক একটু আগে আমরা দেখলাম একবারে মাঝখানে নিতে চাইলে পুরো এলিমেন্টটাকে ধরে আমি মাঝখানে নিতে চাইছি, তাহলে মানে পুরো এইটুকু জিনিস মাঝখানে চলে যাবে। তার জন্য আমাকে দিতে হবে মার্জিন কোলন অটো। ঠিক আছে, সেভ করলাম, এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন পুরো পিটা এখন কোথায় চলে এসেছে, মাঝখানে চলে এসেছে। এবার যদি আমি এইটাকেও যদি মাঝখানে নিতে চাই তাহলে কি করব, সেম কি দিতে হবে, মার্জিন কোলন অটো। এবার আমরা এখানে যাব, যাওয়ার পরে রিফ্রেশে প্রেস করব, দেখুন এটাও এখন মাঝখানে চলে গেল। এবার আমি যদি চাই যে এই পি এর উপরে আরেকটু মার্জিন ক্রিয়েট করব, ঠিক আছে, মার্জিন অটো মানে কি, যে বাঁ দিক থেকেও অটো ডান দিক থেকেও অটো, সেম স্পেস। এবার আমি চাইলে এটার পি এর উপরে আবার মার্জিন ক্রিয়েট করতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট এখানটাতে চলে যান, আপনি এখানে মার্জিন অটো দিয়েছেন বলে কি হয়েছে, আপনি এখানে আরও মার্জিন দিতে পারেন। যেরকম আমি এখানে দিয়ে দিলাম, আমার কোন দিকের মার্জিন চাই, পি এর উপরের দিকে, তাই না? তাই আমি এখানটাতে বলে দেবো যে মার্জিন হাইফেন টপ কোলন, এখানটাতে দিয়ে দিলাম 30 পিক্সেল।
রিফ্রেশে প্রেস করলাম, দেখুন আস্তে আস্তে এটা চলে আসলো। এবার দেখুন আমরা একবার দেবো, এবার আমাদের অনুযায়ী কোনটা ভালো লাগে সেটা আমরা কোথা থেকে দেবো, ইন্সপেক্ট এলিমেন্ট থেকে। এই এখানে আমি দেখতেই পাচ্ছি, তাই 30 পিক্সেলের উপর একটা ক্লিক করলাম। এবার এখানে দেখুন, এটা আপনারা দেখেছেন, আমি আপনাদেরকে ইন্সপেক্ট এলিমেন্ট সম্পর্কে খুবই বিস্তারিত একটা টিউটোরিয়াল বা ভিডিও আপনাদেরকে দিয়েছি, তো সেটা জানা থাকলে আপনারা এগুলো করতেই পারবেন। দেখুন যখনই আমার মনে হলো যে হ্যাঁ এটা পুরোপুরিভাবে ঠিক আছে, ব্যাস রেখে দিলাম। এটা কত পিক্সেল, 55 পিক্সেল। তো আপনি এখানটাতে চলে যান, যাওয়ার পরে এখানটাতে দিয়ে দিন 55, সেভ। এখানে এসে রিফ্রেশ করুন, দেখুন এটা এরকম হয়ে গেছে, তাই না? তাহলে দেখুন এই পুরোপুরি জিনিসটাকে সেন্টারে নিয়ে আসলাম। তো ডান দিকে বা দিকে এলিমেন্টের বাইরে যদি স্পেস ক্রিয়েট করতে হয় তাহলে আমরা কী ব্যবহার করব, মার্জিন। আর এলিমেন্টের ভেতরে যদি স্পেস ক্রিয়েট করতে হয় তাহলে আমরা কি ইউজ করব, প্যাডিং। ঠিক আছে, আশা করি আপনারা মার্জিন আর প্যাডিং জিনিসটা খুবই ভালোভাবে আজকে বুঝতে পারলেন। আপনাদের পরবর্তীকালে কোনো সমস্যা হবে না মার্জিনে বা প্যাডিংয়ে। ঠিক আছে, তো এইবার আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই। আসলে উপরের রাজা বলাটা ভুল হবে, ও আসলে এতটাই ভয় পেয়ে থাকে যে ওর উপরে যদি কোনো প্রজাও থাকে, ও তো নিজে একটা প্রজা, ওর উপরে যদি কোনো প্রজাও থাকে তাহলে ও তার উপরেও যেতে চায় না। ঠিক আছে, কারণ ও প্রজা, ও সবসময় ভয় পেয়ে থাকে। তাই ও বলে যে আপনি যদি আমার মার্জিন তৈরি করতে চান বা আমাকে যদি মার্জিন প্রপার্টি দেন, আমি শুধুমাত্র কিন্তু বাঁ দিকে আর ডান দিকের মার্জিনই কাজ করাবো, উপরের মার্জিন কিন্তু কাজ করাবো না, উপরে বা নিচে। ঠিক আছে, কারণ আমি কারো উপরে আমি যেতে পারবো না, কারণ আমি প্রজা, আমার সেই অধিকার নেই। ঠিক আছে, আবার প্যাডিংয়ের ক্ষেত্রেও তাই। আপনি যদি ওকে প্যাডিং দিতে চান, ও কিন্তু শুধুমাত্র বাঁ দিকের আর ডান দিকের প্যাডিংই কাজ করাবে, আপনি ওকে দিয়ে উপরের আর নিচের প্যাডিং কাজ করাতে পারবেন না। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে প্রজা ট্যাগের আপনার কিছু রুলস, মানে এগুলো রেস্ট্রিকশন, এগুলো প্রজা ট্যাগের উপরে আপনি অবাধে অ্যাপ্লাই করতে পারবেন না এই মার্জিন প্যাডিং। চলুন একটুখানি দেখা যাক। আমি যদি ওকে বলি যে তোমার উপরে একটা মার্জিন ক্রিয়েট করো, চলুন তো দেখি ও ক্রিয়েট করতে পারে নাকি। সে উপরে রাজাই থাক, মানে ওর উপরে যদি কোনো রাজা ট্যাগও থাকে, ওর উপরে যদি কোনো প্রজা ট্যাগও থাকে, তবুও ও উপরে মার্জিন ক্রিয়েট করতে পারবে না, কারণ ও প্রজা। যেরকম আমি যদি এবার স্ট্রংটাকে এখানটাতে ধরেছিলাম যে ব্যাকগ্রাউন্ড পিঙ্ক, আমি এখানটাতে দিলাম মার্জিন হাইফেন টপ কোলন, আমি এখানটা দিয়ে দিলাম 30 পিক্সেল। দেওয়ার পরে আমি এখানে যাব, রিফ্রেশে প্রেস করব। কোনো পরিবর্তন দেখতে পারলেন? ও কি উপরের দিকে কোনো স্পেস ক্রিয়েট করলো? দেখুন ও চেষ্টা করেছে কিন্তু ও পারেনি, মানে ওকে দেওয়া হয়েছে, আমি জোর করে ওকে দিয়েছি কিন্তু ও নেয়নি, ও এতটা ভয় পেয়েছে। দেখুন আমি রাইট ক্লিক করলাম, এটাকে ইন্সপেক্ট করলাম। দেখুন আমি যখনই স্ট্রংয়ের উপরে নিয়ে যাব, দেখুন স্ট্রংয়ের উপরে দেখতে পাচ্ছেন এটা ইয়েলো, মানে হলুদ ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। হলুদটা মানে কি, মার্জিন। মার্জিন কিন্তু আমি দিয়েছি কিন্তু ও নেয়নি। ঠিক আছে, ও নিজের জায়গাতেই রয়েছে, ও একটুকু নড়েনি। ঠিক আছে, তাহলে দেখুন আমি কিন্তু উপরে মার্জিন তৈরি করতে পারলাম না। ঠিক সেম নিচের দিকেও আপনি যদি এখানে দিয়ে দেন বটম, দেখবেন ও নিচের দিকেও মার্জিন তৈরি করতে পারবে না। বটম দিয়ে দিন, দেখুন মার্জিনটা দিয়েছি, মার্জিনটা দেখাচ্ছেও কিন্তু ও নেয়নি, কারণ কি, ও প্রজা। ঠিক আছে, ওর উপরে এই মার্জিন, মানে উপরের মার্জিন বা নিচের মার্জিন কিছুই প্রভাব পড়বে না। এবার আমি যদি ওকে বলি, কারণ দেখুন ও তো বাদিক, ওর বাদিকটা দেখুন পুরোপুরি ফাঁকা। ঠিক আছে, ও বলে বাদিক ডান দিকে আমাকে যেতে বলো, ঠিক আছে, কিন্তু আমার উপরে বা আমি নিচে আমি কোনো দিকে অ্যাপ্লাই করাবো না, কারণ আমার উপরে রাজাও থাকতে পারে, আবার অন্য কোনো প্রজাও থাকতে পারে, আমি সেটা করতে পারবো না। তো দেখুন ওকে এবার যদি আমি বলি মার্জিন লেফট, ও নিয়ে নেবে। আমি যদি ওকে এখন বলি যে মার্জিন লেফট, সেভ করলাম, করার পর আমি যখন এখানে আসবো, রিফ্রেশে প্রেস করব, দেখুন ও নিচ্ছে। ঠিক আছে, নিয়ে নিল। এবার মার্জিন লেফটটাকে বাড়ান, দেখুন বাড়ছে। আপনি যদি এটার উপরে হোভার করেন, দেখুন মার্জিন লেফটটা কিন্তু ওখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তো এইবার আপনি বলুন মার্জিন রাইট, দেখুন সেটাও নেবে। আমি এখানে গেলাম, রিফ্রেশ করলাম, দেখুন এটা বুঝতে পারছি না, বাট এখানে যখন রিফ্রেশ মানে হোভার করবো, দেখুন এদিকটা লক্ষ্য করুন, আপনি হলুদ মার্কটা দেখতে পারবেন, মানে মার্জিনের যে মার্কিংটা থাকে, দেখুন মার্জিন পাচ্ছে। দেখেছেন তো, সেম হচ্ছে রুলটা ওর প্যাডিংয়ের জন্য অ্যাপ্লাই হয়। তো আপনি যদি ওকে বলেন যে তোমার মধ্যে প্যাডিং ক্রিয়েট করো, ও দেখবেন উপরে আর নিচে প্যাডিং ক্রিয়েট করতে পারছে না, অর্থাৎ বাঁদিকে ডান দিকে প্যাডিং ক্রিয়েট করবে। তাই আপনি যদি এখানে সাপোজ আপনি মনে করুন এখানটাতে ওকে দিলেন মার্জিন 30, তার মানে কি, ওর সমস্ত দিকে মার্জিন 30 ক্রিয়েট হবে, কিন্তু সমস্ত দিকে হবে না, শুধুমাত্র বাঁ দিকে আর ডান দিকেই হবে, উপরে আর নিচে কিন্তু হবে না, কারণ ও প্রজা। দেখুন রিফ্রেশ করলাম, দেখুন দেখতে পাচ্ছি কিন্তু সমস্ত দিকে মার্জিন ক্রিয়েট রয়েছে, কিন্তু অরিজিনালি কোন দিকে মার্জিনটা ক্রিয়েট হয়েছে, বাঁ দিকে আর ডান দিকে, উপরে নিচে কিন্তু হয়নি, তাই না, যেটা আমরা একটু আগে এক্সপেরিমেন্টটা করলাম। তো দেখুন কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রজা ট্যাগের উপরে মার্জিনটা কীভাবে অ্যাপ্লাই হয়, যে মার্জিনটা উপরে আর নিচে কাজ করে না, কিন্তু ডান দিকের বাঁ দিকে কাজ করে। ঠিক আছে, আর এটা বলেছিলাম যে প্যাডিংয়ের ক্ষেত্রেও তাই, কিন্তু না, প্যাডিংয়ের ক্ষেত্রে সেরকম নয়। অ্যাকচুয়ালি প্যাডিংটা প্রজা ট্যাগের উপরে খুব ভালোভাবেই অ্যাপ্লাই করা যায়। যেরকম প্যাডিংটা আমি যদি বলি যে প্রজা ট্যাগ তোমার উপরে আমি ডান দিকে প্যাডিং দিতে চাই, উপরে নিচে
বাঁ দিকে প্যাডিং দিতে চাই তাহলে কিন্তু সাকসেসফুলি প্রোজা ট্যাগের উপরে আমি প্যাডিং দিতে পারবো, কোনো সমস্যা হবে না। এমন নয় যে প্রোজা ট্যাগের উপরে শুধুমাত্র ডান দিক বা দিকেই প্যাডিং পড়বে, উপর নিচে পড়বে না, না এমনটা নয়। প্রোজা ট্যাগের উপরে সাকসেসফুলিভাবে আমি প্যাডিংটা অ্যাপ্লাই করতে পারবো। যেরকম আমি যদি এখানটাতে যাই, যাওয়ার পরে যদি আমি এখানটাতে লিখি, অর্থাৎ সিএসএসে যদি যাই, যাওয়ার পরে আমি যদি এখানটাতে লিখি যে প্যাডিং হাইফেন টপ 30 পিক্সেল, সরি এখানে পিক্সেল দিয়ে দিই, আমি যদি এখানে যাই রিফ্রেশে প্রেস করি, দেখুন এর উপরে কিন্তু প্যাডিংটা তৈরি হয়ে গেল। তো এমত অবস্থায় যদি আমি এখানটাতে বলে দিই যে আপনার চারিদিকে 30 পিক্সেল আমি প্যাডিং দিতে চাইছি, তাই এখানে সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন প্রোজা ট্যাগটার চারিদিকে আপনার প্যাডিং তৈরি হয়ে গেল। কীভাবে বুঝবো? রাইট ক্লিক করুন, ইন্সপেক্টে গেলাম, যাওয়ার পরে দেখবেন যখন আমি এটার উপরে হোভার করছি, দেখুন চারিদিকে এটা 30 পিক্সেল প্যাডিং হয়ে গেছে। তার মানে প্যাডিংটা ঠিকঠাকভাবে কাজ করছে, বুঝতে পারলেন? তাহলে আপনারা বুঝতে পারলেন যে প্যাডিংটা প্রোজা ট্যাগের উপরে পুরোপুরিভাবে অ্যাপ্লাই হয়। এবার আমি যদি এইখানটাতে আপনার মার্জিন দিয়ে দিতাম 30 পিক্সেল, তাহলে কি সেটা সব দিকে কাজ করতো? না, এটা শুধুমাত্র ডান দিকে বা দিকেই কাজ করতো, উপর নিচে পড়তো কিন্তু কাজ করতো না। যেরকম আমি এটাকে ইন্সপেক্ট করলাম, এটার উপরে নিয়ে যাচ্ছি, দেখুন বুঝতে পারছেন যে এই এলিমেন্টের উপরে যেটা হলুদ অংশ সেটা হচ্ছে মার্জিন, যেটা হচ্ছে ব্লু অংশ সেটা হচ্ছে প্যাডিং, আর ভিতরেটা হচ্ছে আপনার কন্টেন্ট। ঠিক আছে, তো দেখুন মার্জিনটা তো আমি উপরে নিচে দিয়েছি কিন্তু সেটা কাজ করেনি, কিন্তু ডান দিকে বা দিকে যেটা দিয়েছি সেটা কিন্তু কাজ করেছে। আর প্যাডিংটা দেখুন পুরোপুরিভাবেই কাজ করেছে। ঠিক আছে, তাহলে প্রোজা ট্যাগের উপরে প্যাডিংটা পুরোপুরিভাবে কাজ করে। মার্জিনটা কিভাবে কাজ করে? যে ডান দিক বা দিকে কাজ করে, উপর নিচে কাজ করে না। এটা অবশ্যই মনে রাখবেন। ঠিক আছে, যে প্রোজা ট্যাগের মধ্যে মার্জিন যদি দিই তাহলে মার্জিনটা শুধুমাত্র বাঁ দিকে আর ডান দিকে কাজ করবে, উপর নিচে কাজ করবে না। আর প্যাডিংটা ওর উপরে ভালোভাবেই মানে সব দিকেই কাজ করবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কোনো একটা এলিমেন্টের মধ্যে মার্জিন কি হয়, প্যাডিং কি হয়। মার্জিনটা কোন দিকে স্পেস ক্রিয়েট করে, ভিতরে না বাইরে? বাইরে। আর প্যাডিং কোন দিকে স্পেস ক্রিয়েট করে? ভেতরে। আমি যদি একটা রাজা ট্যাগের উপরে মার্জিন আর প্যাডিং ক্রিয়েট করি সেটা সমস্ত দিকে কাজ করবে, কিন্তু প্রোজা ট্যাগের উপরে মার্জিন ক্রিয়েট করলে ডান দিক বাদিক কাজ করবে, উপর নিচে কাজ করবে না। একটা রাজা ট্যাগের উপরে প্যাডিং দিলে সমস্ত দিকে কাজ করবে, কিন্তু একটা প্রোজা ট্যাগের উপরে প্যাডিং দিলে ও সমস্ত দিকেই কাজ করবে। ঠিক আছে, প্রোজা ট্যাগ রাজা ট্যাগের মধ্যে প্যাডিং সবভাবে কাজ করে, কিন্তু মার্জিনটা রাজা ট্যাগের উপরে সমস্ত দিকে কাজ করে, কিন্তু প্রোজা ট্যাগের উপরে শুধুমাত্র ডান দিক বা দিকে কাজ করে, উপর নিচে কাজ করে না। এগুলো অবশ্যই মাথায় রাখবেন। আজকে আমরা অনেক কিছু জিনিস শিখলাম, প্লাস কোনো একটা এলিমেন্টকে যদি আমি সেন্টারে নিতে চাই তাহলে কিভাবে সেন্টারে নেব সেটাও আপনারা জানতে পারলেন। আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই ইন্টারেস্টিং। আর পাশাপাশি দেখুন এই মার্জিন আর প্যাডিংয়ের ক্লাসটা হয়তো আমি 10 মিনিটে শেষ করে ফেলতে পারতাম। কারণ কি? কারণ অন্যান্য জায়গাতে হয়তো দেখবেন যে মার্জিন আর প্যাডিং 10 মিনিটে শেষ করে ফেলে, বাট আমি কখনোই এই জিনিসগুলোকে 10 মিনিটে শেষ করতে পারবো না বা পারি না একটাই কারণে, কারণ সবসময় আমি মনে করি যে আমি যাদেরকে শেখাচ্ছি তারা হয়তো শুধুমাত্র কম্পিউটারটা অন করতে জানে, আর কিচ্ছু জানে না। তাই সেই জিনিসটা মাথায় রেখেই আমি সবসময় শেখাই, আর চেষ্টা করি আপনাদেরকে এমনভাবে শেখাতে যাতে পরবর্তীকালে কখনো আপনাকে এই মার্জিন আর প্যাডিং নিয়ে অন্য কোথাও গিয়ে সার্চ করতে না হয় বা অসুবিধায় পড়তে না হয়। তাই এই কারণে আমি খুব বিস্তারিতভাবে আপনাদেরকে শেখাই। তাই আপনারাও আমি আশা করি যে খুব ভালোভাবে জিনিসগুলোকে শিখবেন, প্র্যাকটিস করবেন, আর ভালোভাবে জিনিসগুলোকে আপনার অ্যাসাইনমেন্টের মধ্যে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, প্র্যাকটিস আপনাকে অবশ্যই করতে হবে। আপনি প্র্যাকটিস না করলে কখনোই জিনিসগুলোকে বুঝতে পারবেন না। ঠিক আছে, তাই যে যে জিনিসগুলো আমি আপনাদেরকে শিখিয়ে আসলাম এতদূর পর্যন্ত, অবশ্যই জিনিসগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আর আজকের ক্লাসের উপরে আপনাদের অ্যাসাইনমেন্টটা এটা হচ্ছে যে আপনারা শুধুমাত্র দেখেছেন যে আগে হেডিং তৈরি করতেন, প্যারাগ্রাফ তৈরি করতেন, সেটা শুধুমাত্র আপনার বাঁ দিকটায় থাকতো। এবার আপনারা হেডিং তৈরি করবেন, প্যারাগ্রাফ তৈরি করবেন, তাদের একটা ব্যাকগ্রাউন্ড দেবেন, ফোরগ্রাউন্ড কালার দেবেন, আর প্রত্যেকটা জিনিসকে শুধুমাত্র হেডিং আর প্যারাগ্রাফই দেবেন। ঠিক আছে, অন্য কিছু দেওয়ার দরকার নেই। তো হেডিং আর প্যারাগ্রাফ দেবেন, সেগুলোকে সাইজ ছোট করে এগুলোকে পুরোপুরিভাবে মাঝখানে নিয়ে আসবেন। ঠিক আছে, প্লাস এগুলোর একটা প্যাডিং দেবেন, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট যেন পুরোপুরিভাবে মাঝখানে থাকে। যেরকম আমার ক্ষেত্রে এটা রয়েছে, আপনাদেরগুলো যেন এরভাবে পুরো মাঝখানে থাকে। আশা করি আজকের ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। খুব ভালোভাবে এই ক্লাসটিকে প্র্যাকটিস করবেন আর ভালোভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবার প্রথম আমাদের লেটেস্ট এবং আপডেটেড ক্লাসগুলোকে পাওয়ার জন্য। আর লাইক করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আর সাথে সাথে শেয়ার করুন।